আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আর শেয়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে এই ডেপথ অফ বোরহোলের স্লাইডটা? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। তোমরা মাইক্রোফোন মিউট করে রাখো, যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা আনমিউট করবা। ঠিক আছে, এখন সবাই মিউট করে রাখো। আচ্ছা, আমাদের অলমোস্ট অনেকেই চলে আসছে, প্রায় 132 জন দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট উইকে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 এই কোর্সটার আমার সাথে তোমাদের প্রথম ক্লাস ছিল। আমরা সেখানে টোটাল 2টা ক্লাস কন্ডাক্ট করেছিলাম। সেখানে আমরা পড়ছিলাম হচ্ছে সাবসারফেস ইনভেস্টিগেশন। তো লাস্ট ক্লাসে আমরা সাবসারফেস ইনভেস্টিগেশনের বিভিন্ন মেথড আছে এক্সপ্লোরেশনের, সো আমরা সেই মেথডগুলো দেখছিলাম। তো এর মধ্যে একটা পয়েন্ট লাস্ট ক্লাসে আনএক্সপ্লেইন ছিল, তো আমি সেই পয়েন্টটা কভার করে তারপরে আবার আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করব। তোমরা যদি দেখো এই স্লাইডটাতে যে ডেপথ অফ বোরহোল, হ্যাঁ, মানে হচ্ছে একটা সারফেস ইনভেস্টিগেশন প্রোগ্রামে ইউজুয়ালি আমাদেরকে কি করতে হয়, আন্ডারগ্রাউন্ডে বোরিং করে নিচে চলে যেতে হয় এবং সেখান থেকে কি করতে হয়, সয়েল স্যাম্পল কালেক্ট করতে হয়। তো এখন হচ্ছে কতটুকু মানে ডেপথ পর্যন্ত আমরা বোরিং করব, তো সেটার কিছু গাইডলাইন আছে। তো কিছু ফান্ডামেন্টাল গাইডলাইন আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাসে। তো এর মধ্যে 1 নাম্বারটা যেটা ছিল সেটা আসলে একটা ফিগারের ছাড়া আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, তো সেই জন্য হচ্ছে আমি রাফলি একটা মানে হ্যান্ড ড্রন একটা ফিগার তোমাদেরকে এখানে অ্যাড করে দিছি স্লাইডে, নিচে এটা দেওয়া আছে। তো আই হোপ এটা থেকে একটা এই 1 নাম্বার পয়েন্টটা একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন পাওয়া যাবে। এখন আমরা আরেকবার দেখি যে এই 1 নাম্বার পয়েন্টটাতে কি লেখা আছে। এক নম্বর পয়েন্টটাতে লেখা আছে যে ইন কম্প্রেসিবল সয়েলস সাচ এস ক্লে, হ্যাঁ, আমরা জানি যে মেজরিটি অফ দ্য সয়েল কি 2 টাইপস, একটা হচ্ছে ক্লে সয়েল আর একটা হচ্ছে কি স্যান্ডি সয়েল। তো ক্লে সয়েলটা আমরা কি জানি, এটা হচ্ছে কম্প্রেসিবল সয়েল, তার মানে হচ্ছে কি এটাতে যদি উপর থেকে যদি লোড পড়ে তাহলে এটা কি হবে, কম্প্রেসড হবে, মানে ইন জেনারেলি যেটা আমরা নর্মালি বুঝি। সো ক্লে সয়েলের ক্ষেত্রে দ্য বোরিং শুড পেনিট্রেট অ্যাট লিস্ট বিটুইন 1 and 3 times the width of the proposed foundation below the depth of embedment। এই কথাটার মানে হচ্ছে, এই যে আমার কার্সার লোকেশনটা যদি তোমরা খেয়াল করো, এই যে এই পাশের ফিগারটা তোমরা একটু খেয়াল করো, যে এটা হচ্ছে সয়েল সারফেস, এটা হচ্ছে সয়েল সারফেস, এবং হচ্ছে এটার উপরে ধরো আমরা একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করব, সেই স্ট্রাকচারের লোডটা থ্রু ফাউন্ডেশন নিচের যে সয়েল আছে সেখানে ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম যে যে স্ট্রাকচারটা আমরা তৈরি করব সেটার প্রবাবল ফাউন্ডেশনটা মোটামুটি এই জায়গাটাতে আমরা প্লেস করব, সেই ফুটিংটা।
তো তাহলে আমি যখন প্রাইমারিলি এটা যখন আমার মাথায় থাকবে অথবা এই আইডিয়াটা যখন আমি করতে পারবো যে ঠিক আছে হয়তো বা এই স্ট্রাকচারের জন্য মোটামুটি এই জায়গাটাতে আমার কি হবে ফাউন্ডেশনটাকে আমি এখানে প্লেস করব। তাহলে আমি যখন সয়েল টেস্ট যখন করব তখন হচ্ছে আমাকে কতটুকু ডেপথ পর্যন্ত নামতে হবে, নেমে হচ্ছে সয়েল স্যাম্পল কালেক্ট করে সেটা টেস্ট করে প্রপার্টি দেখতে হবে সেই ডেপথটা কত হবে। ধরো এই যে ফুটিংটার উইথ এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি ডাব্লিউ, এটা হচ্ছে উইথ। তাহলে হচ্ছে কতটুকু ডেপথ পর্যন্ত যাব, ডেপথ অফ এমবেডমেন্ট যেটা এই যে ফাউন্ডেশনের যে ডেপথ অফ এমবেডমেন্ট মানে ফাউন্ডেশনটা যেখানে রেস্ট করা আছে সেটা, এটা হচ্ছে ডেপথ অফ এমবেডমেন্ট। এখান থেকে আরো কতটুকু, এখানে বলা আছে 1 and 3 টাইমস, এটাকে আমরা ইয়েও বলতে পারি যে 1 to 3 টাইমস, হ্যাঁ, অফ ডাব্লিউ। মানে হচ্ছে ডাব্লিউটাকে আমরা যদি ধরো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে যা আসবে, ধরো এই ডাব্লিউ যদি হয় 3 মিটার, তাহলে হচ্ছে ধরো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত, টোটাল 9 মিটার। তার মানে হচ্ছে এইখান থেকে এই জায়গা থেকে আরো কতটুকু যেতে হবে আমাদেরকে, 9 মিটার নিচে যেতে হবে। ঠিক আছে, তো তাহলে টপ সারফেস থেকে সেটা কতটুকু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত। তো এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে D1। হ্যাঁ, এটা একটু মাথায় রাখো, এটা হচ্ছে D1। তারপরে বলা হচ্ছে যে উপরের যে ক্রাইটেরিয়াটা, প্রথম পার্টটা আমরা মোটামুটি বুঝলাম যে এই প্রথম পার্টটার মিনিংটা কি। এখন এখানে আরো একটা কন্ডিশন দেওয়া আছে, অর স্যার কি নাই? স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেছে? স্যারে নাই। স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে মানে নাকি? সমস্যা স্যারের। কেউ কল দে স্যার। হ্যাঁ আসিফ, তুই কল দে।
হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? মাঝখানে নেট চলে গেছিল, এখন শোনা যাচ্ছে আবার? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার স্টার্ট করি। স্যার শুনতে পাচ্ছি না স্যার। এখন আচ্ছা, আমরা কানেকশন চলে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু তোমরা কতটুকু বলেছিলাম আমি? স্যার 1 to 3 টাইমস যে স্যার ফার্স্ট পয়েন্টটা করতেছিলেন। আচ্ছা, ওইটা এক্সপ্লেন করা হয়েছে। শেয়ার্ড স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এই পাশের আমরা যে প্রথম লাইনটা সেটা আমরা এক্সপ্লেন করেছি অলরেডি। সো এখন হচ্ছে এর পরের যে পার্টটা, এটা খেয়াল করো যে until the stress increment due to the heaviest foundation load is less than 10%, whichever is greater. তো এই কথাটার মানে হচ্ছে যে ধরো এটা হচ্ছে সয়েল সারফেস, এটার উপরে একটা বিল্ডিং আমরা কনস্ট্রাক্ট করব। হ্যাঁ, তো সেটার জন্য তাহলে কি হবে, এই বিল্ডিংটা যখন আমরা এই সয়েলের উপরে কনস্ট্রাক্ট করব, বিল্ডিং এর কারণে কি হবে, নিচের যে সয়েল আছে সেখানে কি হবে, স্ট্রেস বাড়বে, তাই তো? এখন শুরুতে চিন্তা করো যে শুধুমাত্র সয়েল সারফেস আছে, এখানে কোনো স্ট্রাকচার নাই অথবা কোনো বিল্ডিং অথবা কোনো কিছুই নাই। তাহলে যদি ধরো এখানে যদি একটা সয়েল সারফেসে যদি এখানে যদি একটা সার্টেন ডেপথ নিচে, ধরো ফর এক্সাম্পল D2 ডেপথ নিচে, আমি এখানে যদি সয়েলের স্ট্রেস লেভেলটা যদি কনসিডার করি, বিল্ডিং নাই, তার মানে হচ্ছে সয়েল সারফেস থেকে এই পর্যন্ত এখানে যে সয়েলটা আছে এইটার কারণে এই জায়গার সয়েলটা কি করবে, একটা স্ট্রেস তার মধ্যে জেনারেট হবে। ধরে নিলাম সেটা কত, সিগমা এস। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমি কি করলাম, এখানে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করলাম। তাহলে কি হবে, আগে এখানে শুধু কি ছিল, সয়েল ছিল। বিল্ডিংটা কনস্ট্রাক্ট করার ফলে এই বিল্ডিং এর জন্য এডিশনাল কিছু লোড কি আসবে, এখানকার সয়েলের উপরে আসবে। তার মানে কি হবে, এই এখানকার যে সয়েলের যে স্ট্রেসটা ছিল সেটা আগের তুলনায় কি হবে, বেড়ে যাবে, ডিউ টু কি, লোড ফ্রম দিস বিল্ডিং। তো এখন ধরো যে মানে পরিবর্তিত অথবা মানে বিল্ডিং এর কারণে যে স্ট্রেসটা আসতেছে সেটাকে আমরা ধরে নিলাম কত আসতেছে, 1.2 সিগমা এস। তার মানে আগে যে বিল্ডিং যখন ছিল না তখন স্ট্রেস কত ছিল, সিগমা এস। বিল্ডিং এর জন্য এখানে কত আসতেছে, 1.2। তার মানে আগের তুলনায় কত পার্সেন্ট বেড়ে গেছে, 20% স্ট্রেস এখানে বেড়ে গেছে, তাই তো? এখন হচ্ছে তোমাকে কি করতে হবে, বিভিন্ন লেয়ারে তোমাকে কি করতে হবে, স্ট্রেসটা এই যে কতটুকু ইনক্রিমেন্ট হচ্ছে সেটা তোমাকে কনসিডার করতে হবে।
ঠিক আছে, তুমি যেখানে যে দেখবা যে স্ট্রেসের ইনক্রিমেন্টটা 10% এর নিচে চলে আসছে, ধরো ফর এক্সাম্পল, ধরো এইখানেই এই জায়গাটাতেই যখন বিল্ডিং ছিল না তখন স্ট্রেস হচ্ছে সিগমা এস, বিল্ডিং দেওয়ার পরে এই লেয়ারে স্ট্রেস আসলো কত, 1.05 সিগমা এস, তার মানে কত, 5% স্ট্রেস বেড়ে গেল। তাহলে স্ট্রেসের যে ইনক্রিমেন্ট অর্থাৎ যতটুকু স্ট্রেস বাড়তেছে সেটা কত পার্সেন্টের নিচে, 10%-এর নিচে। তাহলে হচ্ছে সেই ডেপটাকে আমরা ধরে নিলাম কত, D2, যে এই ডেপতে আসার পরে বিল্ডিং লোডের কারণে সয়েলের যে স্ট্রেস যতটুকু বাড়তেছে সেটা কি 10%-এর চাইতে কম। এখন তাহলে আমি কয়টা ডেপ পাচ্ছি, এখানে পাচ্ছি একটা D1, আর এখানে কি পাচ্ছি D2, যেই ডেপতে কি বিল্ডিং লোডের কারণে অথবা ফাউন্ডেশন লোডের কারণে স্ট্রেসের যে ইনক্রিমেন্ট সেটা কত 10%-এর নিচে। ঠিক আছে, এই D1 আর D2 এই দুইটার মধ্যে যেটা বড়, ঠিক আছে, সেই ডেপ পর্যন্ত আমাকে বোরিংটা করতে হবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হচ্ছে যে হুইচ এভার ইজ গ্রেটার। এক হচ্ছে প্রথম কন্ডিশন যে ফাউন্ডেশনের যে এমবেডমেন্ট যে ডেপথ আছে সেখান থেকে আরো কত যেতে হবে, ফাউন্ডেশন উইথ 1 to 3 টাইমস, এটা হচ্ছে একটা D1। আর আরেকটা হচ্ছে সেই ডেপথ যে ডেপথে যে কি হবে স্ট্রেস ইনক্রিমেন্ট ডিউ টু বিল্ডিং লোড 10%-এর নিচে আসবে সেটা। এই দুটার মধ্যে যেটা বড় হবে ততটুকু পর্যন্তই আমাকে কি করতে হবে, বোরিং করতে হবে। ঠিক আছে, এখন এই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার কিনা, এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, যেখানে এটা যদি পরিষ্কার হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ফার্দার এরপরে আগাবো। স্যার সেকেন্ড চিত্রটা আরেকবার স্যার। সেকেন্ড চিত্রটা হচ্ছে যে তোমাকে এমন একটা ডেপথে যেতে হবে যেখানে হচ্ছে বিল্ডিং এর কারণে স্ট্রেসের ইনক্রিমেন্ট 10%-এর নিচে হবে। ধরো বিল্ডিং এখন নাই, প্রথমে তুমি চিন্তা করো যে বিল্ডিংটা এখানে নাই, তো তাহলে ধরো এখানকার যে সয়েল লেয়ার আছে এখানে স্ট্রেস আসবে কার কারণে, এই যে উপরে যে সয়েলটা আছে তার সেটার ওয়েটের কারণেই তো সে একটা স্ট্রেস ফিল করবে, তাই তো। তো তারপরে যখন আমি কি করব, এই যে বিল্ডিংটা যখন এখানে কনস্ট্রাক্ট করব তাহলে বিল্ডিং লোডের কারণে কি হবে, এই একই লেয়ারে স্ট্রেস কি হবে, বাড়বে তুলনায়। তো সেই যে ইনক্রিমেন্ট যতটুকু বাড়লো সেটা যদি 10%-এর নিচে হয়, ঠিক আছে, তাহলে এই ডেপথ পর্যন্ত তোমাকে আসতে হবে। যদি 10%-এর কি হয়, যদি বেশি হয়, ধরো 20% বেশি আসতেছে স্ট্রেস অথবা 50% বেশি আসতেছে, তার মানে তোমাকে কোথায় যেতে হবে, আরো নিচে যেতে হবে। ততক্ষণ নিচে যেতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কি এই যে স্ট্রেসের যে ইনক্রিমেন্ট এটা 10%-এর কম হয়। যখনই যে দেখবা যে 10%-এর কম হচ্ছে তখনই তোমাকে স্টপ করতে হবে, তারপর সেই ডেপটাকে কনসিডার করতে হবে, সেটার সাথে এটাকে কম্পেয়ার করতে হবে D1 কে। ওই দুইটার মধ্যে দেখবা যে দুইটা বড় এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেটাই হবে আমার আলটিমেট বোরিং ডেপথ। ঠিক আছে, জি স্যার বোঝা গেছে। ওকে, তাহলে আমরা ফার্দার প্রসিড করি। আমরা লাস্ট ক্লাসে আমরা এটা পড়েছিলাম। তারপরে হচ্ছে এখানে জেনারেল গাইডলাইন ফর নাম্বার এন্ড ডেপথ অফ বোরহোলস, যে কোন ধরনের ফাউন্ডেশন হলে মিনিমাম নাম্বার অফ বোরহোলস মানে মিনিমাম কতগুলো বোরিং আমাকে করতে হবে এবং সেটার ডেপথ কতটুকু হবে সেটার জন্য একটা গাইডলাইন এই টেবিলটাতে সামারাইজ করে দেওয়া আছে। ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে কিরকম হবে সেটাও বলা আছে। যদি ব্রিজের কনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে কোথায় কতটা করে বোরিং করতে হবে, কত মিটার ডেপথ পর্যন্ত যেতে হবে, এটা হচ্ছে মিনিমাম গাইডলাইনটা। হ্যাঁ, এর চাইতে বেশিও তোমাকে করতে হতে পারে যদি সিচুয়েশন অথবা প্রজেক্ট ডিমান্ড করে। যেমন রিটেনিং ওয়াল যদি কনস্ট্রাকশন করো সেক্ষেত্রেও গাইডলাইনটা দেওয়া আছে, যদি কোনো কাট স্লোপ হয় সেক্ষেত্রেও গাইডলাইনটা দেওয়া আছে, এমবেঙ্কমেন্ট যদি হয় সেক্ষেত্রেও গাইডলাইনটা দেওয়া আছে। তো এটা তোমাদেরকে ভালো করে এই জিনিসটা পড়তে হবে। এটা জাস্ট ডিটেল একটা গাইডলাইন দেওয়া, যে তুমি যখন কোনো এক্সপ্লোরেশন প্রোগ্রাম মানে করতে যাবা অথবা তোমাকে যখন করতে হবে, তুমি যখন এক্সিকিউটিভ অফিসার থাকবা তখন তোমাকে এই গাইডলাইন গুলো ফলো করতে হবে। সো এই টেবিলটা তোমরা ভালো করে দেখবা যে কি কি লেখা আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি আমি সবগুলো এক্সপ্লেন করছি না, জাস্ট একটা বলি, যে যেমন ধরো যে যদি ব্রিজ হয়, হ্যাঁ, ব্রিজের অ্যাবাটমেন্ট কোনটা, আমরা তো জানি যে ব্রিজের দুই পাশে দুই এন্ডে যে দুইটা স্ট্রাকচার থাকে সেগুলোকে আমরা কি বলি, অ্যাবাটমেন্ট বলি। তো অ্যাবাটমেন্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট দুইটা বোরহোল করতেই হবে। এবং পিয়ার মানে হচ্ছে ইন্টারমিডিয়েট যে সাপোর্ট গুলো ব্রিজের,
তো সেটার জন্য তোমাকে অ্যাটলিস্ট 2টা করতে হবে। যদি প্রজেক্ট নিড বেশ যদি ডিমান্ড করে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আরো বেশি বোরিং তোমাকে করতে হতে পারে। এবং হচ্ছে সেটার জন্য মিনিমাম ডেপথ কতটুকু, অ্যাটলিস্ট 25 to 30 মিটার তোমাকে কি করতেই হবে, বোরিং করতেই হবে। যদি প্রয়োজন হয় আরো বেশি করতে হবে, এটা হচ্ছে মিনিমাম, এতটুকু করতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে 25 to 30 মিটার ইফ বেডরক ইজ এনকাউন্টার। তার মানে হচ্ছে 25 to 30 মিটার তুমি যদি এতটুকু বোরিং করে নিচে যদি দেখো যে না রক পাওয়া যাচ্ছে, তাহলে ওকে। না, তোমার হচ্ছে এই জিনিসটাতে এখানে সেমিকোলন দেওয়া আছে, একটু কেয়ারফুলি খেয়াল রাখতে হবে যে মিনিমাম ডেপথ হবে 25 to 30 মিটার। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, এখানে শেষ। হ্যাঁ, মিনিমাম আমাকে 25 to 30 মিটার বোরিং করতেই হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া বলছে যে ইফ বেডরক ইজ এনকাউন্টার, তার মানে হচ্ছে যদি বেডরক পাওয়া যায়, ড্রিল 3 মিটার ইনটু ইট। তার মানে যদি বেডরক পাওয়া যায় তাহলে এটার ওই বেডরকের মধ্যে আরো 3 মিটার যেতে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, এই যে এটা, যে বোরিং শুড পেনেট্রেট অ্যাটলিস্ট 3 মিটার ইনটু রক। ঠিক আছে এটা। তো সিমিলারলি শ্যালো ফাউন্ডেশন ফর বিল্ডিংস, ডিপ ফাউন্ডেশন আমরা যেটা অর্ডিনারিলি পাইল বুঝি আমরা, পাইল ফাউন্ডেশন ফর বিল্ডিং, ব্রিজ, রিটেনিং ওয়াল, ক্লাক, কাট স্লোপ, এমবেডমেন্ট, সেগুলোর প্রত্যেকটার জন্য ডিফারেন্ট সিনারিওর ক্ষেত্রে ডিফারেন্ট গাইডলাইন দেওয়া আছে। তো তোমাদেরকে এই গাইডলাইন গুলো জানতে হবে এবং হচ্ছে যখন তোমরা ফিল্ডে কাজ করতে যাবে এই জিনিসগুলো তোমাদেরকে এক্সিকিউট করতে হবে। তো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে বিএনবিসির গাইডলাইন ছিল। সো সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে এটা সেলফ স্টাডি করতে হবে। এবং তোমরা যদি এখানে যদি কোনো কিছুতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে পরে আবার কোয়ারি করতে পারো, সেক্ষেত্রে আমি ফার্দার ডিটেল এক্সপ্লেইন করব। আর এখানে কিছু জিনিস হাইলাইট করা আছে, হাইলাইটেড পোর্শনগুলো তোমাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে অথবা পড়তে হবে, বুঝতে হবে। তো বিএনবিসির গাইডলাইনে আমি এখন ডিটেইলে যাচ্ছি না। তো তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে মেথড অফ এক্সপ্লোরেশনে, যে কি কি মেথডে বোরিং করা যায়, মানে বোরিং করে মাটির নিচে যে ওখান থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করা যায়। তো সেগুলোর মধ্যে বিভিন্ন মেথড আছে। এই মেথডগুলোর মধ্যে টেস্ট পিট যে মেথড সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তারপরে ছিল হ্যান্ড ওভার্স, সেটাও আমরা দেখেছি। তারপরে ছিল পাওয়ার ওভার্স, সেটাও আমরা দেখেছি। এবং তারপরে যেটা আসতেছে, যেটা থেকে বেসিক্যালি হচ্ছে আজকের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ওয়াশ বোরিং। তো জাস্ট তোমরা একটা মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে ওয়াশ বোরিং মেথড। তো ওয়াশ বোরিং মেথডটা হচ্ছে সবচেয়ে মানে আমাদের দেশে সবচেয়ে কমনলি ইউজড মেথড। তোমরা যখন ফিল্ডে এই ধরনের সাবসারফেস এক্সপ্লোরেশন প্রোগ্রাম করবে তখন তোমরা দেখবে যে সব জায়গাতেই মোটামুটি মোরলেস এটাই ইউজ হচ্ছে। তো এই মেথডটা বেসিক্যালি আসলে কি, এটা হচ্ছে ওয়াটার ইজ পাম্পড টু বটম অফ বোরহোল অ্যান্ড সয়েল ওয়াশিংস আর রিটার্ন টু দ্য সারফেস। A drill bit is rotated and dropped to produce a chopping action. সো এই ফিগারটা দেখলে এই জিনিসটা আসলে আরেকটু পরিষ্কার হবে তোমাদের কাছে। সেটা দেখো, এখানে দেখো একটা জাস্ট একটা স্ট্রাকচারাল কম্বিনেশন দেখা যাচ্ছে এবং এই যে সাপোর্টটা, এই যে ট্রায়াঙ্গুলার ফর্মেশনটা, এখান থেকে কি করা একটা কাইন্ড অফ একটা হ্যামার এখান থেকে হ্যাং করা, যেটা হচ্ছে এই যে এখানে দেখো একটা রোপ ইয়ে করা আছে, এটাকে রোপটাকে দুই দিকে দুইটা অ্যারো দেওয়া আছে, এটাকে কি করা যায় এদিকে টেনে এবং এটাকে রিলিজ করে দিয়ে এই হ্যামারটাকে কি করা যায় এখানে
হ্যামারিং করা যায়, মানে হচ্ছে এটা উপর থেকে ড্রপ করে এখানে পড়বে, আবার তুমি এটাকে এদিক থেকে টেনে এটাকে তুমি উপরে তুলে নিতে পারবে, আবার যখন তুমি এটা রিলিজ করে দিবে তখন এটা কি হবে, আবার ড্রপ করে নিচে চলে যাবে। এবং এইটার নিচে তো এটাকে বলা হয় হচ্ছে টোটাল একটা কি, এই যে দেখো এটা হচ্ছে একটা ড্রিল রড, যেটা দিয়ে ড্রিলিংটা করা হবে। ড্রিল রডটা এটার সাথে কি করা, ঝুলানো, এবং এটার নিচে কি করা আছে, একটা চপিং বিট লাগানো আছে, যেটা কি করে চপ করবে, চপ মানে কাটবে, ঠিক আছে। এবং হচ্ছে এখান থেকে কি করা হয়, এই টাপ থেকে কি করা হয়, তোমার হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি ওয়াটার সাপ্লাই দেওয়া হয়, মানে পানি তোমার হচ্ছে এখানে জাস্ট একটু একটু হোল্ড করো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে হচ্ছে তোমার ওয়াটার ভেতরে ইনসার্ট করা হয়, যেটা হচ্ছে তোমার একদম ফান্ডামেন্টালে যে কথাটা বলা আছে যে ওয়াটার ইজ পাম্প টু বটম অফ বোরহোল, যে এখানে ওয়াটারটা এখানে ইন করানো হয়, সো দ্যাট ওয়াটারটা যখন এখানে আসবে কি হবে, সেটা যখন সয়েলের কন্ট্যাক্টে আসবে তখন কি হবে, এই জায়গায় সয়েলটা একটু সফট হবে, তখন হচ্ছে এই যে ড্রিল রডের নিচে যে চপিং যে বিটটা লাগানো আছে, সয়েলটা যখন এখানে সফট হয়ে যাবে এটা কি হবে, কাটতে সুবিধা হবে, চপিং অ্যাকশনটা ইজিয়ার হবে, এবং এটা কি করবে, উপর থেকে এটাকে হ্যামারিং করে করে ড্রপ করে করে এটাতে এখানে নিচে এটাকে এখানে ফেলা হবে, এবং হচ্ছে সাথে পানিও আসবে, প্লাস হচ্ছে এটা একটা কি দিবে, একটা চপিং অ্যাকশন দিবে, এবং এই তিনটার কম্বিনেশনে বেসিক্যালি হচ্ছে কেটে 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 এই ড্রিল বিটটা নিচের দিকে যাবে। হ্যাঁ, এবং হচ্ছে এই যে পানি যে দেওয়া হচ্ছে সেই পানিটা আবার কি হচ্ছে, পাশ দিয়ে এই যে ব্যাক ফ্লো করে উপরের দিকে রিলিজ হয়ে যাচ্ছে। তো এই পুরো মেকানিজমটাই মানে রিপ্রেজেন্ট করতেছে ওয়াশবোরিং এর যে জেনারেল প্রসিডিওর। হ্যাঁ, তো আমি যদি এর পরের স্লাইডের একটা ভিডিও যদি তোমাদেরকে দেখাই, তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে, এবং আই থিঙ্ক তোমরা এই জিনিসটা, হ্যাঁ বলো স্যার পানির কাজটা কিভাবে করে বলছেন? তোমার হচ্ছে উপর থেকে পানিটাকে এই যে এখান থেকে প্রেসার্ড ওয়াটার, ঠিক আছে, মানে একটা প্রেসারে এই ড্রিল রডের মাঝখান দিয়ে হচ্ছে পানি নিচে দেওয়া হয়, সো দ্যাট এখানে আমি যদি ধরো হাই প্রেসারে পানিটাকে যদি নিচে এখানে একটা আউটলেট দিয়ে যদি বের করি তাহলে কি হবে, একটা হাই স্পিড ওয়াটার জেট এখানে সয়েলটাকে হিট করবে, তাই তো। হাই স্পিড ওয়াটার জেট যখন সয়েলটাকে হিট করবে তখন কি হবে, সয়েলটা একটু লুজ হবে, নরম হয়ে যাবে, সফট হবে, তখন আমি কি করতে পারবো, এই যে এখানকার যে চপিং যে বিটটা আছে সেই চপিং বিটটা কি করবে, এখানকার সয়েলটাকে কাটবে, কেটে কেটে সে কি করবে, নিচের দিকে যেতে থাকবে, এবং কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতেই থাকবে। উপর থেকে প্রেসার্ড ওয়াটার এখানে প্রবেশ করানো হবে, সেই প্রেসার সয়েল সেই পানিটা কি করবে, এখানকার যে সয়েল আছে সেটাকে কি করবে, সফট করতে থাকবে, এবং এই চপিং বোর্ড বিটটা কি করবে, কেটে কেটে নিচের দিকে যেতে থাকবে, ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, পানি আসবে, জেটিং হবে, প্লাস হচ্ছে কি হবে, উপর থেকে আর কি করতেছে, এই যে ড্রিল রডটা যেটা আছে এটাকে উপর থেকে কি করা হচ্ছে, প্রেস করা হচ্ছে, হ্যামারিং করা হচ্ছে, এটা নিচের দিকে চাপ দিচ্ছে, ওয়াটার সয়েলটাকে সফট করছে, প্লাস হচ্ছে এই চপিং বিটটা কাটতেছে, এই তিনটার কম্বিনেশনে কি হচ্ছে, এই ড্রিল রডটা কেটে কেটে মাটির নিচে আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। এটা তো টিউবওয়েল যে বসায় ওই রকমই তো প্রসেসটা পুরাটা। হ্যাঁ, মোরলেস তুমি সিমিলার বলতে পারো। আমি তোমাদেরকে ভিডিওটা দেখাই, ভিডিওটা দেখালে তোমরা হচ্ছে আরো ক্লিয়ার বুঝতে পারবা। দেখো এখানে একটা ভিডিওটা দেখা যায় কিনা, এই যে দেখতেছো, এই যে তোমার হচ্ছে এটা এই যে উপর থেকে এটাকে উপরে টান দিয়ে আবার নিচে তোলা হচ্ছে, এই যে এখানে কি হচ্ছে, এই যে এদিক থেকে এই যে এই থ্রু এই পাইপটা দিয়ে ভিতরে কি করা হচ্ছে, ওয়াটার ইনসার্ট করা হচ্ছে, এবং নিচে হচ্ছে ওই কাটিং অ্যাকশনটা চলতেছে যেটা এখানে দেখা যাচ্ছে না, এবং হচ্ছে নিচে ওই যে কাটার ফলে পানি যাচ্ছে, নিচের মাটি কাটতেছে, সেটার ফলে কি হচ্ছে, একটা মাঠ প্রডিউস হচ্ছে, সেই মাঠটা কি হচ্ছে, ব্যাকফ্লো হয়ে, আমার কার্সন লোকেশনটা যদি খেয়াল করো, এই যে কেসিং যেটা, এটা হচ্ছে ড্রিলিং রড, এটা হচ্ছে কেসিং, এটার এই যে দুই পাশ দিয়ে কি হচ্ছে, ওই মাঠটা বের হয়ে আসতেছে, এবং হচ্ছে কন্টিনিউয়াসলি কাটিং অ্যাকশন, এই ড্রপিং এবং কাটিং অ্যাকশনের কারণে এটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে যে আগেরটাতে যেটা স্কিমেটিক ফিগারে যেটা দেখানো হয়েছিল।
স্যার স্যার এখানে যে মানে যে মাটিটা আসলে কেটে ফেলতেছে, ওই মাটিটা কি স্যার একদম ওই মানে পানির সাথে গলে তারপরে উপরে উঠে আসতেছে, নাকি ওই মাটিটা কই যাচ্ছে? হ্যাঁ, ওই যে তোমার হচ্ছে যে যখনই হচ্ছে তুমি এখানে প্রেসারটা দিচ্ছ, এটা যখন এখানে আস্তে আস্তে ড্রপিং হচ্ছে, তোমার হচ্ছে এখানে কাটতেছে পানির সাথে, এই মাটিটা কি হচ্ছে, মিক্স হচ্ছে, যতটুকু কাটা হচ্ছে, তো সেটা অটোমেটিক্যালি কি হচ্ছে, এই যে ব্যাক ফ্লো হয়ে উপরের দিকে বের হয়ে আসছে, কারণ কন্টিনিউয়াসলি তো পানি দেওয়াই হচ্ছে। তাহলে যেহেতু এখানে যখন কি হবে, এনাফ স্পেস থাকবে না, তখন অটোমেটিক্যালি ব্যাক প্রেসারে ওই মাঠটা বের হয়ে চলে আসবে। স্যার এখানে কেসিং এর ডেপথটা কতটুকু থাকে? কেসিং এর ডেপথ বলতে মানে কেসিংটার মধ্য দিয়ে তো স্যার ওই রডটা যাচ্ছে, হ্যামারিং রডটা, তো এই কেসিংটা আমি কিভাবে বসাচ্ছি বা এটা ডেপথ কতটুকু হবে? তোমার হচ্ছে এই যে তোমার কেসিং এর যে ইয়াটা, এই যে এখানে দেওয়া আছে ডিসঅ্যাডভান্টেজ, তোমার হচ্ছে ডেপথ লিমিটেড টু অ্যাবাউট 30 মিটার। ঠিক আছে, এটাতে 30 মিটারের বেশি আমরা আসলে করতে পারবো না। আমরা আরেকটু ডিটেল পড়ি, তারপর এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ভিডিওটা যদি তোমরা চাও, তোমরা আরেকবার দেখতে পারো। আমি ভিডিওটা আরেকবার প্লে করতেছি, তারপর আমি আবার আগে স্লাইডটাতে ব্যাক করব। স্যার হ্যামারিংটা কি আসলে এমন আস্তে আস্তে করে স্যার? হ্যালো হ্যালো আচ্ছা, আমার মাইক্রোফোন খুব সম্ভবত মিউট করা ছিল। একজন একটা কোশ্চেন করেছিল যে জি স্যার, হ্যামারিংটা স্যার হ্যাঁ, হ্যামারিংটা কি, হ্যাঁ কারণ স্যার আমি কয়েকটা কনস্ট্রাকশন সাইটে স্যার আরো এটা মানে এভাবে দেখিনি স্যার করতে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আনসার দিয়ে পরে দেখলাম যে তোমার হচ্ছে মাইক্রোফোন মিউট করা। জি স্যার। এটা বেসিক্যালি জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে, ধরো তুমি খুব আপার লেয়ারে বোরিং করছো, হ্যাঁ, উপরের লেয়ারটা খুবই সফট, হ্যাঁ, তো তখন জি স্যার, যখন তুমি তখন হ্যামারিং করবে, দেখবে যে খুব দ্রুতই এটা কি হচ্ছে, উপর নিচ কাট করতে পারতেছে। হ্যাঁ, খুব ইজিলি এটা নিচে চলে যাচ্ছে। দেখবা যে মানে এই ম্যাগনিটিউডটা অনেক হাই। যখন আস্তে আস্তে আমরা যখন আরো নিচের দিকে যাবো, দেখা যাবে যে নিচের সয়েল থেকে আরো শক্ত, তখন এত ইজিলি সে কি করতে পারবে না, হ্যামারিং করতে পারবে না। হ্যামারিংটা তখন দেখা যাবে যে খুব স্লোলি আস্তে আস্তে সে যাচ্ছে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে তোমার সিনারিওর উপরে এবং হচ্ছে তোমার মেশিনের ক্যাপাসিটির উপর। হ্যাঁ, হয়তো বা এখানকার যে মেশিনটা, সেটার ক্যাপাসিটি হয়তো বা স্মল। তুমি যদি ধরো লার্জ ক্যাপাসিটির মেশিন নিয়ে আসো, তখন কি হবে, সে আরো দ্রুত করতে পারবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ইয়ারটা মাটি সফট করতেছে ঠিক আছে, বাট ইয়ারটা তো স্যার আসলে রেজিস্ট্যান্সও শো করতেছে যখন উপর থেকে নিচে পড়তেছে। তো স্যার অন্য কিছু ইউজ করা যেত না? কোনটা মানে ইয়ারটা মানে এই হ্যামারটা যখন উপর থেকে নিচে যাবে, মানে যখন একদম নিচের লেয়ারে করবে, তো স্যার ওয়াটারটা তো আসলে একটা রেজিস্ট্যান্সও শো করবে নিচে যাওয়ার জন্য। তো স্যার মানে এটা ডিফিকাল্ট, একটা বাধাও পাইলো না স্যার? কোন ওয়াটারটা? স্যার ওয়াটার সফট হবে, একটা সুবিধা হবে, এর জন্য দেওয়া হয় স্যার। উপর থেকে যখন নিচে যায়, তখন ওয়াটারটা আসলে বাধা দিবে, একটা রেজিস্ট্যান্স শো করবে না তো স্যার? হ্যাঁ, সেটা তো করবে, সেটা একটা স্লাইট রেজিস্ট্যান্স সে দিবে। স্যার এখন তোমার কোশ্চেনটা কি? আমার কোশ্চেন হলো যে মানে তাহলে তো স্যার এটার একটা মানে অসুবিধাও আছে, মানে
হ্যাঁ ডেফিনেটলি অসুবিধা আছে। ওয়াটার ইউজ না করে মানে যদি স্যার অনেক হাই প্রেসার এয়ার ইউজ করা মানে এরকম কি কোনো টেকনোলজি হাই প্রেসার? না, তো এরকম কোনো টেকনোলজি আমার জানা নাই। তোমার হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট এবং মানে গ্রসলি অ্যাকসেপ্টেড মেথড ইউনিভার্সালি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই মেথডটা সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, এটা মোরলেস মানে সবচেয়ে কমনলি ইউজড। আচ্ছা স্যার, যদি এখানে দেওয়া আছে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এটা 30 মিটার আর বেশি করা যায় না, দেখা যায় কয়েক মিটার যাওয়ার পরে স্টোন গেছে, ওই ক্ষেত্রে কি করবো? কয়েক মিটার যাওয়ার পরে যদি স্টোন পাওয়া যায়, স্টোন পাওয়ার ক্ষেত্রে তোমার গাইডলাইন কি? স্টোন মানে রক পাইছো, তাই তো? জি স্যার, মানে rock তো- হ্যাঁ, rock মাটিটা সফট করে, ওই জায়গায় তো স্যার মাটি থাকবে না, ওই জায়গায় অন্য কিছু। না তো তোমার কোশ্চেনটা কি? কোশ্চেনটা ক্লিয়ার করো। স্যার আমার কোশ্চেনটা হলো যে যদি কয়েক মিটার যাওয়ার পরে, ধরেন 10 মিটার যাওয়ার পরে তারপর স্টোন টাইপের খুব শক্ত কিছু স্টোন পাওয়া যাচ্ছে, মানে পাথর টাইপের, তো ওই ক্ষেত্রে স্যার আমি কি করব? হ্যাঁ, তোমার ধরো যে তুমি যদি 10 মিটার যাওয়ার পরে দেখো যে তুমি যদি খুব হার্ড সয়েল পেয়ে গেছো, তার মানে কি রক পেলে তোমার গাইডলাইন কি? তোমাকে আরো কতটুকু যেতে হবে? আরো 3 মিটার যেতে হবে। ঠিক আছে, তারপরে তুমি পাওয়ার পরে 3 মিটার যে স্টপ করে দিবা। আমার এটা যদি খুব মানে 10 মিটার যাওয়ার পর বা 15 মিটার যাওয়ার পর হয়, তাহলে আমার তো আর অনেক যাওয়া 30 মিটার যাওয়া লাগলো স্যার, ওই ক্ষেত্রে মানে খুব বেশি গভীর করার ক্ষেত্রে। তুমি যদি 10 মিটার যাওয়ার পরে তুমি যদি রক পেয়েই যাও, তো রক পেলে তোমাকে করতে হবে কি? আরো 3 মিটার এখানে যেতে হবে, টোটাল 13 মিটার। তুমি যদি 13 মিটারে যে যদি রক পেয়ে যাও, তোমার তো নিচে যাওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছো? জি স্যার, পাইছি স্যার, বুঝতে পারছি। মানে তোমার কোশ্চেনের আনসার পাইছো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার আমি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আগের স্লাইডে এখন ব্যাক করি। এখন আমরা দেখবো হচ্ছে যে এই মেথডটার কি কি। হ্যাঁ, যে কোনো মেথডই কিন্তু মানে অ্যাবসোলুট মেথড না যে এটা দিয়ে 100% পারপাস সার্ভ করতেছে এবং এটা কি পারফেক্ট মেথড। হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ কি? আমরা হচ্ছে বেসিক্যালি ইউজার অফ টুলস। হ্যাঁ, বিভিন্ন টুল আছে এবং সেই টুলটাকে কি করা, ইফিশিয়েন্টলি ইউজ করা হচ্ছে আমাদের কাজ। এটা অ্যাডভান্টেজ থাকবে, ডিসঅ্যাডভান্টেজ থাকবে, এটার মাঝখানে কি অপটিমাইজ করে আমার যে টার্গেট যে কাজটা সেটাকে বের করে নিয়ে আসাটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, সব মেথডেরই অ্যাডভান্টেজ থাকবে এবং ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তো আমাকে দেখতে হবে যে কোনটা আমার জন্য সুইটেবল। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জেনে তারপর আমাকে আমার মেথডটা চুজ করতে হবে। ওকে ফাইন, আমি এই মেথডটাতে এখন যাবো। তো আমরা দেখি যে ওয়াশবোর্ডিং এর অ্যাডভান্টেজ গুলা কি কি। এটা হচ্ছে ক্যান বি ইউজড ইন ডিফিকাল্ট টিরেইন। তার মানে হচ্ছে যদি টিরেইন কন্ডিশন, ধরো ফ্ল্যাট ল্যান্ড না, পাহাড়ি এলাকা, একটু ডিফিকাল্ট টাইপের এরিয়া যেখানে অ্যাক্সেস করা কঠিন, সেই ধরনের এরিয়াতেও কি করা যাবে, এই মেথডটা ইউজ করা যাবে। কারণ হচ্ছে কি, তোমার ইকুইপমেন্ট গুলো তুমি কি করতে পারবা, যে কোনো জায়গাতেই তুমি ক্যারি করতে পারবা। এবং হচ্ছে এটার জন্য এই যে উপরের যে সেট আপটা, এটার জন্য খুব বেশি হেডরুম মানে ক্লিয়ারেন্স উপরে প্রয়োজন নাই। একটা মিনিমাম হেডরুম থাকলেই তুমি এটাকে কি করতে পারবা, অপারেট করতে পারবা। সো এটা হচ্ছে যে কোনো ধরনের টিরেনেই আমি এটা ইউজ করতে পারবো। নাম্বার 2 হচ্ছে লো ইকুইপমেন্ট কস্ট। এইখানে যে ইকুইপমেন্ট গুলো ইউজ করা হচ্ছে এগুলো নট সো এক্সপেন্সিভ, খুব বেশি খরচ হবে না। তারপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে ইউজড ইন আনকেসড হোল। তুমি চাইলে কি করতে পারবা, যদি কেস যদি আনকেসড হয় সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, এটাকে ইউজ করতে পারবা। তারপরে যদি আসি আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলোতে, সেটা হচ্ছে কি ডেপথ লিমিটেড টু অ্যাবাউট 30 মিটার। হ্যাঁ, যে কোনো জায়গায় যদি তোমার 30 মিটারের বেশি ড্রিলিং করার প্রয়োজন হয় অথবা বোরিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দিস মেথড ইজ কি নট সুইটেবল। তারপরে হচ্ছে স্লো ড্রিলিং থ্রু স্টিফ ক্লেজ অ্যান্ড গ্র্যাভেলস। স্টিফ ক্লেজ মানে হচ্ছে একটু হার্ড টাইপের সয়েল, এবং গ্র্যাভেল তো আরো হার্ড। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের যখন হার্ড সয়েল এনকাউন্টার হবে তখন কি ড্রিলিংটা অ্যাকচুয়ালি স্লো হয়ে যাবে, কারণ হচ্ছে জেটিং করতে হবে এবং চপিং বিটটা আস্তে 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 কেটে কেটে তখন নিচে যেতে পারবে, যেহেতু হার্ড সয়েল তার কাটতে সময় লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে তোমার পুরো প্রসেসটা স্লো হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ডিফিকাল্টি ইন অবটেইনিং অ্যাকুরেট লোকেশন অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল। যেহেতু কি হচ্ছে নিচের সয়েলটার সাথে কন্টিনিউয়াসলি পানি মিক্স হচ্ছে। হ্যাঁ, তুমি যেহেতু বাইরে থেকেই উপর থেকেই পানি এখানে ইনসার্ট করছো, তো নিচে আসলে কোথায় পানি
গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কোথায় আছে সেটা আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট। এবং নাম্বার 4 যেটা হচ্ছে যে আনডিস্টার্বড সয়েল স্যাম্পলস ক্যান নট বি অবটেইনড। হ্যাঁ, তুমি যেহেতু এখানে কি করতেছো, সয়েল কেটে কেটে পানি দিচ্ছ নিচে, ধরো তুমি এই জায়গাটা থেকে তুমি সয়েল স্যাম্পল কালেক্ট করবা, তো তুমি কি করতেছো, এখানে এসে পানি দিচ্ছ, তারপরে এখানে কাটিং করতেছো, তার মানে এখানকার যে সয়েলটা আছে সেটা কি হয়ে গেছে অলরেডি, সে কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, সো তুমি করতে পারবে না, এখান থেকে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কালেক্ট করতে পারবে না, তো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। বাট এই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের মধ্যেই আমাদের কি আমাদেরকে সিলেক্ট করতে হবে যে ঠিক আছে আমি কি এই মেথডে কাজ করব কিনা। তবে মোস্টলি দিস ইজ দ্য মানে কমনলি ইউজ মেথড ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াশ বোরিং মোটামুটি। তারপরে যদি আমরা যাই তাহলে আমরা যাব হচ্ছে রোটারি ড্রিলিং এ। তো রোটারি ড্রিলিংটা কি? A drill bit is pushed by the weight of the drilling equipment and rotated by a motor. এই যে এখানে খেয়াল করো, এটা দেখেই তোমরা আই থিঙ্ক বুঝতে পারতেছো এটা অনেক মানে হেভি ইকুইপমেন্ট। হ্যাঁ, মোস্টলি মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, মানে পাওয়ারফুল, বেশ পাওয়ারফুল ইকুইপমেন্ট। এটা এখানে দেখা যাচ্ছে যে অনেক বিভিন্ন মেশিনের কম্বিনেশন এখানে। তো মেইন যে মেকানিজমটা সেটা হচ্ছে যে একটা ড্রিল বিট মানে হচ্ছে যে বিটটা কি করবে, নিচে ড্রিলিং করবে অথবা কাটিং করবে, ইজ পুশড বাই দ্য ওয়েট অফ দ্য ড্রিলিং ইকুইপমেন্ট। এই যে উপর থেকে কি করা হবে, একটা ওয়েটের মাধ্যমে এটা কি করা হবে, হ্যামারিং করা হবে উপর থেকে, এবং অ্যাট দ্য সেম টাইম রোটেটেড বাই এ মোটর। উপর থেকে থ্রু এ কম্বিনেশন অফ মোটর এটাকে কি করা হবে, হ্যামারিং করা হবে, প্লাস হচ্ছে এটাকে রোটেট করানো হবে সো দ্যাট ইট ক্যান গো ডাউনওয়ার্ডস। এবং হচ্ছে এইখানকার তোমরা চাইলে তোমরা এখানকার যে বিভিন্ন কম্পোনেন্ট আছে সেটা দেখতে পারো, বাট এটা মানে আমাদের পার্ট না, এটা বেসিক্যালি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দ্যাট পার্ট। সো এটা কিভাবে আসলে কোন মেকানিজমে কাজ করতেছে অথবা কিভাবে পাওয়ার হচ্ছে, দ্যাটস নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে যে এই মেথডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি, এবং সেটাকে আমি ইউজ করতে পারবো কিনা আমার প্রজেক্ট নিডের জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু অ্যাডভান্টেজগুলো দেখি যে অ্যাডভান্টেজগুলো কি কি। নাম্বার 1 হচ্ছে এটা হচ্ছে কি কুইক, যেহেতু এটা কি ইলেকট্রোমেকানিক্যাল হেভি পাওয়ার ইকুইপমেন্ট, সো এটা রিলেটিভলি কুইক হবে অন্যান্য মেথডের চাইতে, আমরা আগে যেগুলো দেখে আসছি। নাম্বার 2, ক্যান ড্রিল থ্রু এনি টাইপ অফ সয়েল অ্যান্ড রক, যেহেতু এটা খুবই পাওয়ারফুল, সো এটা যে কোনো ধরনের সয়েল অথবা রকের মধ্যে দিয়ে এটা কি করতে পারবে, এটা ড্রিল করতে পারবে। তার মানে হচ্ছে তোমার যদি অনেক বেশি ডেপথে যাওয়ার প্রয়োজন হয়, যে তোমাকে হয়তো বা ধরো 500 মিটার ড্রিল করতে হচ্ছে অথবা তার চাইতেও বেশি, তো তুমি যত নিচে যাবে তত শক্ত সয়েল তুমি এনকাউন্টার করবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই টাইপের এই মেথডটা হচ্ছে কি সুইটেবল। হ্যাঁ, যেহেতু এটা ইজিলি রক এবং যে কোনো ধরনের শক্ত সয়েলের মধ্যে দিয়ে সে ড্রিল করতে পারে। নাম্বার 3 হচ্ছে আনডিস্টার্বড স্যাম্পলস ক্যান ইজিলি বি রিকভার্ড। এই মেথডের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা সেটা হচ্ছে এখান থেকে রিলেটিভলি, হ্যাঁ, মানে আনডিস্টার্ব সয়েল বলতে এখানে বোঝানো হচ্ছে যে 100% আনডিস্টার্ব সয়েল অ্যাকচুয়ালি অ্যাচিভ করা ইটস অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। সো বাট যতটুকু আনডিস্টার্ব পাওয়া যায় সেটা হচ্ছে এই মেথডে ইটস রিলেটিভলি ইজিয়ার টু গেট আনডিস্টার্ব সয়েল স্যাম্পলস। যেমন হচ্ছে আনডিস্টার্ব সয়েল স্যাম্পলের ক্ষেত্রে যদি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চিন্তা করি, যেমন হচ্ছে পদ্মায় যখন সয়েল টেস্ট করা হয়, পদ্মাতে কিন্তু অনেক নিচে যেতে হয়েছিল সয়েল তুলে আনার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে একটা নতুন টেকনোলজি ইউজ করা হয়েছিল, সেটা হচ্ছে জেল পুশ টেকনোলজি। সো সেই জেল পুশ টেকনোলজির মাধ্যমে হচ্ছে একেবারেই কমপ্লিটলি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল পদ্মা নদীর নিচে থেকে তুলে আনা হয়েছিল। ঠিক আছে, একদম অ্যাজ ইট ইজ, একদম নদীর নিচে ঠিক যে অবস্থায় সয়েলটা আছে ঠিক ওই অবস্থাতেই ওই টেকনোলজির মাধ্যমে সয়েল তুলে আনা হয়েছিল এবং সেটাকে টেস্ট করা হয়েছিল। হ্যাঁ, এখন হচ্ছে যে যদিও আমরা জানি না যে জেল পুশ টেকনোলজিটা আসলে কি, কারণ টেকনোলজি ট্রান্সফার হয় নাই, উই ডোন্ট নো। ঠিক আছে, তো এখন আমরা যেটাতে আসি যে অরিজিনাল যে আমাদের যে টপিক, যে রোটারি ড্রিলিং এর যে ডিসঅ্যাডভান্টেজ সেটা কি কি। নাম্বার 1 হচ্ছে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেশ এক্সপেন্সিভ, হ্যাঁ, এবং নট ইজিলি অ্যাভেলেবল।
নাম্বার 2 হচ্ছে টেরেইন মাস্ট বি অ্যাক্সেসিবল টু মোটরাইজড ভেহিকল, যেহেতু এটা হেভি ইকুইপমেন্ট, এটা ডেফিনেটলি এটাকে কি করে নিয়ে যেতে হবে, মোটরাইজড ভেহিকলে নিয়ে যেতে হবে। তো তোমার যে সাইট সেখানে অবশ্যই কি থাকতে হবে, মোটরাইজড ভেহিকল যাওয়ার মতো রাস্তা থাকতে হবে। ডিফিকাল্টি ইন অবটেইনিং লোকেশন অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল, এটাতেও হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল অবটেইন করাটা ডিফিকাল্ট। তারপরে হচ্ছে নাম্বার 4 যেটা এডিশনাল টাইম রিকোয়ার্ড ফর সেট আপ অ্যান্ড ক্লিন আপ, যেহেতু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সেট আপটা একটা হিউজ সেট আপ। সো তোমার ডিগিং অপারেশনের আগে তোমার এই সেট আপ এটা প্রপারলি কাজ করতেছে কিনা পুরোটা সেট করা এবং কাজ শেষে এটাকে আবার রিমুভ করা, ইটস কি টাইম কনজিউমিং এবং স্কিল্ড ওয়ার্কার এখানে কি নেসেসারি, এটা যে কেউ অপারেট করতে পারবে না। সো এগুলো হচ্ছে কি স্পেসিফিক ডিসঅ্যাডভান্টেজ, যে তোমাকে যদি এই মেথডটা যদি অ্যাডপ্ট করতে হয়, এই মেথডে তোমাকে যদি কোনো কাজ করতে হয় তোমাকে কি করতে হবে, পার্টিকুলারলি এটা যারা সেই কোম্পানিকে তোমার নিয়ে আসতে হবে যে যারা এটা অপারেট করে এবং ওই টাইপের স্কিল ওয়ার্কারও তোমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে, যাতে প্রপারলি এটা তারা এক্সিকিউট করতে পারে ইন ফিল্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে রিলেটিভ ডিসঅ্যাডভান্টেজ এই মেথডগুলোর। তারপরে যদি আমরা আসি যে ইনডাইরেক্ট কিছু মেথড আছে, যেমন হচ্ছে জিওফিজিক্যাল মেথড বলে এগুলাকে। আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, ওয়াশ বোরিং এর ক্ষেত্রে ওই যে মানে ওয়াশ বোরিং একটু স্যার স্লাইডটা দিলে ভালো হয়। ওয়াশ বোরিং এর কি দিলে ভালো হয়? মানে স্যার স্লাইডটা একটু দিবেন ওয়াশ বোরিং এরটা। হ্যাঁ আচ্ছা বলো। স্যার, ওয়াশ বোরিং এর ক্ষেত্রে তো মানে আমরা বাইরে থেকে পানি দিচ্ছি না। এখন স্যার মানে আশেপাশে এখানে ধরেন বদর ফ্লাইওভার বা আগ্রাবাদ ওখানে যে লালখানে যেটা ফ্লাইওভার বা আরো যেগুলো কাজ চলতেছে প্রায় সবগুলোতে মেবি স্যার এটাই ইউজ হচ্ছে মেইনলি, মানে ওয়াশ বোরিংটা আর কি। মানে ওরা হচ্ছে বড় বড় পুলি ইউজ করে ওয়াশ বোরিংটা করতেছে। এখন স্যার ওই যে আনডিস্টার্ব সয়েলটা যদি স্যার আমরা যদি কালেক্ট করি কোশ্চেন কে করছিল, ও বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার ও সম্ভবত আনডিস্টার্ব এই জিনিসটা নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিল, মানে স্যার আনডিস্টার্ব পাওয়া যায় পরে এটাকে কারেকশন করব কিভাবে স্যার? হ্যাঁ স্যার, মানে আনডিস্টার্ব সয়েল যদি আমি নিতে না পারি স্যার, তাহলে মানে এখান থেকে স্যার স্যাম্পল গুলো স্যার মানে কেমনে কালেক্ট করবো বা এটা। তার মানে তোমার কোশ্চেন হচ্ছে যে ওয়াশ বোরিং এ তো কি হয়ে যাচ্ছে, যে জিনিসটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তো তুমি এই ডিস্টার্ব সয়েল স্যাম্পলটা কিভাবে কালেক্ট করবা, তাই তো? মানে ডিস্টার্ব সয়েল স্যাম্পল দিয়ে কি মানে আমার ল্যাবের টেস্টগুলো করা যাবে, বা আনডিস্টার্ব সয়েল যদি আমি এখান থেকে কালেক্ট করতে চাই তাহলে কি করতে হবে এটা আর কি? তোমার এক হচ্ছে যে এই মেথডে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কালেক্ট করা সম্ভব না, তোমাকে ডিস্টার্বডই কালেক্ট করতে হবে। ঠিক আছে, এখন তুমি যখন হচ্ছে ল্যাবে যখন টেস্ট করবা, তোমরা ল্যাবে কি কি টেস্ট করছো তোমাদের ইয়ের আগে, কোভিড এর কারণে বন্ধ হয়ে যাওয়ার আগে? দু একটা টেস্টের নাম বলো। হ্যাঁ, তো অ্যাটারবার্গে কি করতে হয়? স্যাম্পল কালেক্ট করে স্যার ওগুলা দিয়ে ওই যে রোল করে টেম্পটিং করতে হয় স্যার, ওগুলো শেপের আপনার স্যাম্পল বানাতে হয় আর কি, ওগুলাকে টেস্ট করতে হয়, রোল করতে হয়, তারপর হচ্ছে বল বানাইতে হয়, তারপর হচ্ছে যে ক্যাসাগ্রেন্ড অ্যাপারেটাসে ইয়ে করতে হয়, তাই না? জি স্যার। ফ্লো দিতে হয়, এরকম বিভিন্ন টেস্ট, তাই তো? তো সেই টেস্টগুলোতে তোমরা কি করছো? তোমার সয়েলটাকে তো তুমি কি করে ফেলছো, রিমোল্ড করছো না? মানে হচ্ছে সয়েলটা অরিজিনালি যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে তো তোমাকে রিমোল্ড করে রিমুভ করছো। হ্যাঁ, পানি দিয়েছি এক্সট্রা। হ্যাঁ, তুমি তো এটার অরিজিনাল স্টেট তো চেঞ্জ করে ফেলছো, হ্যাঁ স্যার, তাই তো? তো তার মানে তুমি অলরেডি ল্যাবে এনে সেটাকে ডিস্টার্ব করে ফেলছো। তার মানে ওই যে টেস্টটা ওইটা পার্টিকুলারলি কি ডিস্টার্ব সয়েল স্যাম্পল দিয়ে করা যাবে। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি জিনিসটা? জি স্যার। তার মানে তোমাকে এখন ইয়ে করতে হবে যে ঠিক আছে আমি ডিস্টার্ব স্যাম্পল পেয়েছি,
ডিস্টার্ব স্যাম্পলের মানে থেকে কি কি প্যারামিটার আমি ল্যাবে বের করতে পারি। এখন তোমাকে তখন ল্যাবে তখন ওই টেস্টগুলোকে তোমার কি করে ফেলতে হবে, সেপারেট করে ফেলতে হবে যে ঠিক আছে এই টেস্টগুলোতে কি করা হয়, যে অরিজিনাল স্যাম্পলটাকে রিমোল্ড করে ফেলা হয় অথবা রিকনস্ট্রাক্ট করা হয়, চেঞ্জ করে ফেলা হয়, অরিজিনালি না রাখলেও চলে। তার মানে তুমি ডিস্টার্ব স্যাম্পল দিয়ে ওই টেস্টগুলো তুমি করতে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমরা ফার্দার প্রসিড করি। আর কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা প্রসিড করি। এরপরে সবার শেষে আমরা যে মেথডটা পড়বো সেটা হচ্ছে একটু রিলেটিভলি ইনডাইরেক্ট মেথড, এগুলোকে বলা হয় হচ্ছে জিওফিজিক্যাল মেথড। এগুলোর জন্য বিভিন্ন মেথড আছে, যেমন হচ্ছে তোমার এগুলো একটু হাইটেক মেথড। হ্যাঁ, যেমন হচ্ছে গ্রাউন্ড পেনিট্রেশন রেডার আছে, তারপর হচ্ছে সাইসমিক সার্ভেজ আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, মাইক্রোগ্র্যাভিটি। হ্যাঁ, যেমন যেটার জন্য আমি গত ক্লাসে বোধহয় তোমাদেরকে বলেছিলাম যে একটা ধরো সহজভাবে বোঝার জন্য যে আমরা এগুলোতে ইন ডিটেল যেতে যাচ্ছি না, যে এই মেথড গুলো এগুলো সফিস্টিকেটেড এবং হাইটেক মেথড, সো অত ডিটেল আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। জাস্ট আমরা নামগুলো জেনে রাখবো এবং এগুলো রিলেটিভ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সেগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি কি করতে পারবো, ফিল্ডে আমার নিড অনুযায়ী আমি তখন চুজ করতে পারবো যে ঠিক আছে এই মেথডটা কি আমার প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল বলেছিলাম যে ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে একটা সয়েল সারফেস, তুমি উপর থেকে কি করলা, একটা ভাইব্রেশন তৈরি করলা, তাহলে সেই সিগন্যালটা কোথায় যাবে, মাটির নিচে ট্রাভেল করবে। আবার কি হবে, তুমি তার এটা নিচে থেকে ধরো রিফ্লেক্টেড অথবা রিফ্রাক্টেড হয়ে উপরে চলে আসলো, তার রেসপন্সটা তুমি আবার কি করলা, রেকর্ড করলা, এবং সেই রেসপন্সের প্যাটার্ন থেকে তুমি কি করতে পারবা, বিভিন্ন গাইডলাইন সেট করা আছে, সেখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে ওকে ঠিক আছে নিচে বোধ হয় এই টাইপের সয়েল স্ট্রাকচার আছে, অথবা নিচে এই জায়গাটাতে পানি আছে, অথবা এই জায়গাটাতে তেল আছে। ঠিক আছে, সেটা সম্বন্ধে তুমি একটা পেতে পারো। তো এই মেথড গুলো হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তো এগুলো রিলেটিভলি মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। তো অ্যাডভান্টেজ যেমন হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। হ্যাঁ, আগের মেথড গুলোতে কি ছিল, আমাকে বোরিং করে মাটি কেটে কেটে নিতে যেতে হচ্ছিল, এখানে কিন্তু কাটাকাটির কোনো ব্যাপার নাই। তার মানে এটা হচ্ছে কি নন ডিস্ট্রাকটিভ, তোমার সাইটে কোনো কাটিং হবে না, সাইট নষ্ট হবে না। তারপর হচ্ছে নাম্বার 2, কুইক। হ্যাঁ, তুমি জাস্ট ওই যে ইকুইপমেন্ট নিয়ে তুমি ফিল্ডে যাবা, ফিল্ডে যেয়ে তুমি কি করবা, ওই যে সিগন্যাল দিবা, সিগন্যাল রেকর্ড করবা, এবং সাথে সাথে সিগন্যালের প্যাটার্ন দেখে তুমি মোটামুটি একটা অ্যাসেসমেন্ট দিতে পারবা। সো এটা রিলেটিভলি অন্যগুলোর তুলনায় কুইক, যে সয়েল বোরিং করতে হচ্ছে না, সয়েল স্যাম্পল কালেক্ট করতে হচ্ছে না, ল্যাবে যে আবার টেস্ট করতে হচ্ছে না। সো এটা ওইগুলোর তুলনায় এটা রিলেটিভলি কি কুইক। এটা কি দিবে, প্রোভাইড স্ট্র্যাটিগ্রাফি, গ্রাউন্ড ওয়াটার এন্ড রিলেটিভ ওয়েটনেস। স্ট্র্যাটিগ্রাফি বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন যে মানে মাটির নিচে যে লেয়ার, এক একটাকে কি বলা হচ্ছে, এক একটা স্ট্র্যাটা, একটার নিচে আরেকটা। হ্যাঁ, এটার কোনটার নিচে কোনটার এক্সটেন্ড কতটুকু লেন্থ জুড়ে অবস্থিত, সেটাকে বলা হচ্ছে কি স্ট্র্যাটিগ্রাফি। তো সেটা সম্বন্ধে তোমাকে একটা কি দিবে, সে আইডিয়া দিবে, এবং হচ্ছে নিচে পানির অবস্থানটা কোথায় সেটা সম্বন্ধেও তোমাকে একটা কি কোয়ালিটেটিভ আইডিয়া সে দিবে। তারপরে হচ্ছে আসলে রিলেটিভলি ইনএক্সপেন্সিভ। হ্যাঁ, তুমি যদি চিন্তা করো যে তোমাকে একটা ইকুইপমেন্টই কিনতে হচ্ছে, একজন লোকই সিলেক্ট করতে হচ্ছে যে মেশিনটা অপারেট করতে পারে এবং রেজাল্টটা কি করতে পারে, এক্সট্রাক্ট করে অ্যানালাইজ করতে পারে। সো এই দুইটা জিনিস যদি তোমার হাতে থাকে, অথবা এরকম ট্রেন্ড যদি কোনো লোক তোমার কাছে থাকে, তাহলে তুমি কি করতে পারবে, এই মেথডটা এক্সিকিউট করতে পারবে। সো এটা রিলেটিভলি অন্যান্য যেগুলো আমরা দেখে আসছি সেটা তুলনায় রিলেটিভলি ইনএক্সপেন্সিভ। হয়তোবা প্রথমে হয়তোবা তোমাকে মেশিনটা কিনতে একটু বেশি টাকা খরচ করতে হবে। তারপরে হচ্ছে নাম্বার 5, প্রোভাইড সাবসারফেস জিওলজিক ইনফরমেশন উইথ which to plan detail provide subsurface geological information with which to plan detailed soil investigation। আচ্ছা, এটার মানে হচ্ছে এখানে খুব সম্ভবত গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করছে কিনা, অলসো বই আমি একটু চেক করে দেখবো পরে। তো যেটা বোঝাতে চাচ্ছি সেটা যে তুমি প্রাইমারিলি এই মেথডটা থেকে যখন তুমি একটা ফান্ডামেন্টাল অথবা একটা কোয়ালিটেটিভ ইনফরমেশন তোমার সাইট সম্বন্ধে তুমি পেয়ে গেলা, তারপরে তুমি ডিসাইড করতে পারবা যে ওকে মেবি এখন আমাকে আরো ডিটেল ইনভেস্টিগেশন করতে হবে থ্রু বোরিং। যে তুমি একটা প্রাইমারি একটা আইডিয়া পেয়ে গেলা, তারপর তুমি দেখলা যে কি না এখানে সফট সয়েল থাকার একটা চান্স আছে, অথবা এদিকে ধরো যে সফট সয়েল থাকার একটা চান্স আছে,
ঠিক আছে, তখন তুমি কি করলা যে এই সাইটে একটা কি করলা, বোরিং করে এই ডেপথে গেলা, যে দেখলা যে কি অ্যাকচুয়ালি সফট সয়েল আছে কিনা, মানে এখানে ডিটেল আরো ইনভেস্টিগেট করার প্রয়োজন আছে কিনা সেটা তুমি কি করতে পারবে, এই মেথড থেকে তুমি আগে থেকে জাজ করতে পারবে। তারপরে আসা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, যে নো সয়েল স্যাম্পল, যেহেতু বোরিং নাই নিচে থেকে সয়েল স্যাম্পল তুলে আনার কোনো সম্ভাবনা নেই, তার মানে কোনো সয়েল স্যাম্পল তুমি পাচ্ছ না যেটা দিয়ে তুমি ল্যাবে পরবর্তীতে সয়েলের প্রপার্টি তুমি টেস্ট করবে। নাম্বার 2 হচ্ছে লিমিটেড ডিজাইন প্যারামিটার, যেহেতু কোনো সয়েল স্যাম্পল নাই, সয়েল থেকে কোনো টেস্ট করা যাচ্ছে না, তার মানে কোনো কি সয়েলের স্ট্রেংথ আমি জানি না, অথবা তোমরা যেটা বললো যে অ্যাটারবার্গ লিমিট অথবা বিভিন্ন সয়েল প্রপার্টি, ইন্ডেক্স প্রপার্টি, সেগুলো জানার আমার কোনো সুযোগ নাই। তার মানে কি, আমার যে স্ট্রাকচারাল যে ডিজাইন অথবা ফাউন্ডেশন যে ডিজাইন, সেই ডিজাইন করার জন্য আমার যে প্যারামিটার গুলো দরকার সেগুলো কিন্তু এই মেথড থেকে পাওয়া যাবে না। এবং হচ্ছে মাচ অফ দ্য ইনফরমেশন ইজ কি কোয়ালিটেটিভ মানে হচ্ছে কি, তোমাকে একটা জাস্ট একটা কোয়ালিটি সম্বন্ধে একটা ওভারঅল একটা গ্রস ধারণা দিবে, তোমাকে কোনো কোয়ান্টিটেটিভ যে সয়েলের স্ট্রেংথ এত, হ্যাঁ, যে 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটার এসপিটি ভ্যালু এত, হ্যাঁ, অথবা এটার ইন্ডেক্স প্রপার্টি এত, মানে এক্সাক্ট কোনো ইনফরমেশন তোমাকে সে দিবে না, তোমাকে হয়তো একটা কোয়ালিটেটিভ একটা ধারণা দিতে পারে যে না, এই জায়গার সয়েলটা মেবি স্টিফ, অথবা এই জায়গার সয়েলটা মেবি সফট, এই টাইপের একটা কোয়ালিটেটিভ আইডিয়া তোমাকে এই মেথডটা দিতে পারে। সো মোরলেস এটা কি একটা ইনডাইরেক্ট মেথড টু গেট এ আইডিয়া অ্যাবাউট দ্য সাইট। ঠিক আছে, তো এখানে হচ্ছে যেমন ধরো একটা জাস্ট একটা জিওফিজিক্যাল মেথডের একটা একটা ফিল্ড একটা টিম এক্সিকিউট করছে, এই যে যেমন ধরো এই যে ওরা ল্যাপটপ নিয়ে আসছে, এখানে তোমার আরেকটা ইকুইপমেন্ট আছে, এবং এখানে বিভিন্ন যে রোপ ওয়্যার ওরা সেট করছে, বিভিন্ন চ্যানেল সেট করছে। হ্যাঁ, জাস্ট এখানে দেখো কোনো বোরিং এর কোনো ব্যাপার নেই, জাস্ট উপরে সারফেসে কিছু ইকুইপমেন্ট সেট করে ওরা কি করছে, এরকম একটা অপারেশন এখানে চালাচ্ছে। যেমন এটার হচ্ছে MASW, এটার খুব সম্ভবত এটা হচ্ছে মাল্টি চ্যানেল অ্যানালাইসিস অফ সাইসমিক ওয়েভ, খুব সম্ভবত এই মেথডটার পুরোটা না, এটার ইলাবোরেশনটা। এটা হচ্ছে জাস্ট একটা মানে এক্সাম্পল তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এই মেথডগুলো অ্যাকচুয়ালি কিরকম। ঠিক আছে, তো জিওফিজিক্যাল মেথডের সাথে সাথে হচ্ছে আমাদের যে কমন যে মেথডগুলো, যেগুলো আমাদের এই লেভেলে আমাদের মোটামুটি জানা দরকার, সেগুলো আমরা কভার করব। তো এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে সয়েল স্যাম্পলিং এর ব্যাপারে, হ্যাঁ, যে কিভাবে স্যাম্পলটা তুলে আনা যায়, হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব। তো আমরা এখন মোটামুটি আমাদের ঘন্টাখানেক হয়ে গেছে, ক্লাসটা শুরু হয়েছে, তো আমরা একটা ব্রেক নিব 10 মিনিটের। তো তারপরে আমরা আবার, এখন বাজে 3টা 13, আমরা 3টা 25-এ আবার ব্যাক করবো। 3টা 25 থেকে আমরা হচ্ছে সয়েল স্যাম্পলিং থেকে আবার শুরু করব। স্যার স্যার জিওফিজিক্যাল মেথডের উপর বেস করে সময় কাজ করা হয় কি? জিওফিজিক্যাল মেথডের উপর বেস করে কনস্ট্রাকশনের কাজ করা হয় কি হয় না, এটা আসলে ডিরেক্ট আনসার দেওয়াটা আসলে মুশকিল। দেখেন স্যার, সোয়ালের স্যাম্পলই কালেক্ট করা হয় না, ওই জায়গায় হ্যাঁ, আদৌ কতটুক না, এখন এখন আমি তোমাকে বলি, এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার যে ইঞ্জিনিয়ার, যে এক্সপার্ট, সে তোমাকে কি ডিসিশন দিচ্ছে। তোমার এক্সপার্ট যদি হাইলি স্কিল হয়, সে যদি জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন করে সে যদি মনে করে যে না, এখানে ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, যে প্রজেক্ট তুমি করতে যাচ্ছ এটা এখানে ইট ক্যান বি এক্সিকিউটেড, দেন ওকে। হ্যাঁ, বাট এটা অর্ডিনারি কেউ বললে হবে না, যে এই ব্যাপারে এক্সপার্ট তাকে বলতে হবে। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন ব্রেকে যাচ্ছি, আমরা 10 মিনিট পরে আবার ব্যাক করবো। তোমরা চাইলে তোমরা লাইনে থাকতে পারো।
শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে সয়েল স্যাম্পলিং? জি স্যার। ওকে, আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে সয়েল স্যাম্পলিংটা, যে কিভাবে সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। তো the ultimate purpose of boring is to collect soil samples of satisfactory size with minimum disturbance at necessary depths to determine soil properties. So এই যে বোরিং অপারেশন আমরা যেটা পড়ছি, যে সাবসারফেস ইনভেস্টিগেশন, যেটাতে আমরা বিভিন্ন বোরিং মেথড দেখলাম যে কিভাবে বোরিং করে মাটির নিচে যাওয়া হয়, সেটার আলটিমেট মানে মেইন টার্গেটটা হচ্ছে কি, একটা সার্টেন ডেপথে যে সেখান থেকে কি করা, সয়েল স্যাম্পল কালেক্ট করা অফ স্যাটিসফ্যাক্টরি সাইজ। স্যাটিসফ্যাক্টরি সাইজ মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের, হ্যাঁ, উইথ মিনিমাম ডিস্টারবেন্স, মানে সয়েলটা ওইখানে যে অবস্থায় আছে মোটামুটি কম, যতটুকু কম ডিস্টার্ব করে ওইটাকে তুলে আনা যায়, টু ডিটারমাইন সয়েল প্রপার্টিস থ্রু ল্যাব টেস্টিং। ঠিক আছে, তো মেইনলি যে সয়েল স্যাম্পল তুলে আনা হয়, যেটা এক্সট্রাক্ট করা হয় মাটির নিচ থেকে, সেটা মেইনলি টু টাইপস, একটা হচ্ছে ডিস্টার্ব, একটা হচ্ছে আনডিস্টার্ব। এখন হচ্ছে কোনটাকে আমরা ডিস্টার্ব বলবো, কোনটাকে আমরা আনডিস্টার্ব বলবো। তো ডিস্টার্ব স্যাম্পলের যে ক্রাইটেরিয়াগুলো সেটা হচ্ছে যে ন্যাচারাল স্ট্রাকচার অফ দ্য সয়েল গেটস ডিস্টার্ব ডিউরিং স্যাম্পলিং। তার মানে হচ্ছে যখন স্যাম্পলিং আমরা করি, মানে নিচে থেকে যখন স্যাম্পলটা তুলে আনা হয়, তখন হচ্ছে ওইটার যে ন্যাচারাল স্ট্রাকচার অথবা ন্যাচারাল স্টেট সেটা কি হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে, মানে ওইটা ন্যাচারালি যে অবস্থা ছিল ওই অবস্থাতে আনা হচ্ছে না। নাম্বার 2, can be used to determine the index properties of soil such as grain size distribution, plasticity characteristics, specific gravity. আমরা এর আগের ক্লাসটাতে এই জিনিসগুলো ডিসকাস করেছি। এই যে টেস্টগুলোর নাম বলা হচ্ছে, এগুলো করতে কিন্তু কি করা লাগে, সয়েলটাকে ল্যাবে এনে আমি তার স্ট্রাকচারকে কি করে ফেলছি, আবার ডিস্টার্ব করা লাগছে আমার। সো তার মানে এটা যদি অলরেডি ন্যাচারাল স্টেট থেকে যদি ডিস্টার্ব হয়ে আসে, তাহলে এইগুলো করতে আমার খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো এই যে রিলেভেন্ট যে টেস্টগুলো আছে, এগুলো করার জন্য আমরা ইউজুয়ালি ডিস্টার্ব সয়েল স্যাম্পল ইউজ করি। তারপরে যেটা আছে সেকেন্ড ক্যাটাগরি, যে আনডিস্টার্ব স্যাম্পল। ন্যাচারাল স্টেট অফ দ্য সয়েল অ্যান্ড ওয়াটার কন্টেন্ট আর রিটেইন। তার মানে হচ্ছে ন্যাচারালি সয়েলটা যে অবস্থাতে আছে এবং ওখানে যে ওয়াটারটা যেটা আছে, ঠিক এক্স্যাক্টলি ওই অবস্থাতেই এটাকে কালেক্ট করা হয়েছে, সেটাকে বলবো আমরা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল। এবং ইউজ টু ডিটারমাইন ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ সয়েল সাচ এস শিয়ার স্ট্রেন, আনকনফাইন্ড কম্প্রেশন, কনসলিডেশন, এগুলো। যে এই যে টেস্টগুলো, এই টেস্টগুলোতে ইউজুয়ালি হচ্ছে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল ইউজ করা হয়। এবং হচ্ছে আমরা যদি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল যদি কালেক্ট করে নিয়ে আসতে পারি, যেটা একদমই ন্যাচারাল স্টেটে আছে, তাহলে আমরা এই টেস্টগুলো কি করতে পারবো, এই ধরনের সয়েল স্যাম্পল দিয়ে আমরা পারফর্ম করতে পারবো। তার মানে ডিফারেন্স হচ্ছে, একদম ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে একটা, ন্যাচারাল স্টেটে যেভাবে আছে সেভাবে যদি তুলে আনতে পারে সেটা হবে কি আনডিস্টার্ব, আর যদি সেভাবে যদি তুলে আনা না যায় তাহলে সেটাকে আমরা বলবো কি ডিস্টার্ব সয়েল স্যাম্পল। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার যে ওয়াশ বোরিং যেটা ছিল, তো সেটার মাধ্যমে যদি আমরা আর কি স্যাম্পলটা কালেক্ট করি, তো সেটা তো স্যার ডিস্টার্ব স্যাম্পল হবে। তো সেক্ষেত্রে স্যার যে আমরা যে শিয়ার স্ট্রেন্থ, তারপর হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন, এগুলা কিভাবে পারবো? সেটার জন্য তোমার রিলেটিভলি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল প্রয়োজন। সেক্ষেত্রে তাহলে স্যার আমাকে আলটিমেটলি সেই মেকানিক্যাল পদ্ধতিতে যেতে হবে। হ্যাঁ, মানে আরো সফিস্টিকেটেড ইয়েতে যেতে হবে যাতে তুমি রিলেটিভলি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল তুলে আনতে পারো। যেমন আমি যেটা বললাম যে একেবারে আনডিস্টার্ব বলতে আসলে কিছু, মানে এটা রিয়েলি ডিফিকাল্ট টু এক্সট্রাক্ট আনডিস্টার্ব সয়েল স্যাম্পল। যেমন যেটা বললাম যে তোমার পদ্মার ক্ষেত্রে যেটা করা হয়েছে, যে জেল পোস্ট টেকনোলজি, যে টেকনোলজি আমরা এখনো জানি না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। বলো স্যার। ডিস্টার্ব সয়েল স্যাম্পল কি কোনোভাবে কি আনডিস্টার্ব যে সয়েল স্যাম্পল ছিল ওইটাতে কনভার্ট করা যায়, এমন কোন প্রসেস আছে কি? এখন ধরো এটার তোমাকে কিভাবে দিব, এটার উত্তর হচ্ছে ধরো পাহাড় একবার কাইটা ফেললে সেই পাহাড় কি আবার বানানো সম্ভব? আসলে এটার সাথে স্যার যে ওয়াটার কন্টেন্ট থাকে, তা ওয়াটারটা সামহাও আমি রিমুভ করতে পারি, মানে কোন রকম ইনগ্রেডিয়েন্ট ওই ওয়াটার সাথে না থাকে, এটা কি স্যার পসিবল কি? তোমার হচ্ছে, তোমাকে আমি যে কোশ্চেন গুলো তুমি সেই কোশ্চেনের আনসার দাও। এক পাহাড় একবার কাইটা ফেললে সেই পাহাড় যে ছিল ওইটা তুমি রিকনস্ট্রাক্ট করতে পারবা? স্যার হয়তো স্যার মানে প্রাথমিক অবস্থা ওইরকম থাকবো না, কিন্তু যদি ওই শেপটা টানা যায় হয়তো কয়েক বছর গেলে ওই গাছ আগের মতো হইলে কিছু একটা শেপে আসবো।
আমি তো আনডিস্টার্ব ইয়াই জানি না, বৈশিষ্ট্য জানি না, কিভাবে এটা আবার রিটার্ন করবো ডিস্টার্ব থেকে। তো আমার মনে হয় যে তুমি একটু চিন্তা ভাবনা করো যে একটা জিনিসকে একবার ডিস্টার্ব করে ফেললে ন্যাচারাল স্টেটে সেটাকে মানে আগের অবস্থাতে ফেরত নেওয়া সম্ভব না আসলে। কাজ দিয়ে ভালোভাবে বোঝানো যায় স্যার। হ্যাঁ স্যার, কাজ দিয়ে ভালোভাবে বোঝানো যায় যে মানে কাজটা একবার ভাঙলে ওই স্টেটে আগের স্টেটে তো আবার কখনো যাবে না। যে কোনো ন্যাচারাল জিনিসই তুমি যদি এটাকে একবার ডিস্টার্ব করো এটা আগের অবস্থাতে কোনোভাবে ফিরে নেওয়া যাওয়া সম্ভব। ফিরবে না। জি স্যার। উই আর টকিং অ্যাবাউট নেচার, মানে আর্টিফিশিয়াল কোনো কিছুর কথা বলা হচ্ছে। নেচারকে তুমি একবার ডিস্টার্ব করলে সেটাকে কখনোই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে স্যার আমরা যেসব সাইটে ওয়াশবোর্ডিং করি সেসব সাইটে কি আমাদের শিয়ার স্ট্রেংথ, তারপর আনকনফাইন্ড কম্প্রেশন এসবের দরকার নেই বের করার? দরকার আছে। তাহলে ওখানে তো স্যার স্যাম্পলটা তো ডিস্টার্ব, তাহলে আমার এখানে তো রিকোয়ারমেন্ট হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল। হ্যাঁ, এখন হচ্ছে তোমাকে যাইতে হবে যে হাউ মাচ ডিস্টার্ব। ঠিক আছে, তখন তোমাকে ওই কনসিডারেশনে যেতে হবে যে ঠিক আছে এটা কতটুকু ডিস্টার্ব হয়েছে। ঠিক আছে, এটা কি আদৌ বের করা যাবে কতটুকু ডিস্টার্ব হয়েছে? আমি আনসারটা শেষ করি, ওর আনসারটা দিয়ে নেই। ঠিক আছে, যে কতটুকু ডিস্টার্ব হয়েছে তুমি দেখো যে যদি দেখো যে না এখানকার ডিস্টারবেন্সের মাত্রা মিনিমাল, সেক্ষেত্রে দেখো তুমি কনসিডার করতেও পারো যে ঠিক আছে তাহলে এটা দিয়ে কি আমি কি প্রসিড করবো কি করবো না। এটা ডিপেন্ডস অন কি ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট। ঠিক আছে, এখন পরবর্তীতে যে বলতেছিল যে কি কোশ্চেন বলো এখন বলো। স্যার আমি তো জানি না স্যাম্পলটা কিরকম ছিল, তা কিভাবে বুঝবো যে কতটুকু স্যার ডিস্টার্ব হয়েছে? হ্যাঁ সেটা যদি না জানো তাহলে তো আর প্রসিড করার সুযোগ নেই, তখন সেক্ষেত্রে তোমাকে ওই টেস্ট ডিসকার্ড করতে হবে। ঠিক আছে, আমরা এই জন্যই তো স্যার ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি নেই, যার কারণে মানে এগুলা চিন্তা করার দরকার নাই মনে করি। এগুলো চিন্তা করারই দরকার নাই, মানে এত আর কি টেনশন, মানে কি বলবো, মানে আনডিস্টার্ব থাকবে আর কি, এরকম তো ব্যাপার না। ইটস নট অ্যাবাউট টেনশন, ইটস নট অ্যাবাউট ডিসকার্ডিং সামথিং অর অ্যাকসেপ্টিং সামথিং। হ্যাঁ, এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা লজিক্যাল জাজমেন্ট। তোমার আগে যে হচ্ছে পুরো জিনিসটা তোমাকে জানতে। ঠিক আছে, মানে আমরা তো এখন তোমাদের কোশ্চেন গুলো কিন্তু আসতেছে মানে ইয়ের মাঝখানে, একটা ইনফরমেশন আমি তোমাকে দিচ্ছি, ইনফরমেশনের মাঝখানে আসতেছে, তোমাকে আসলে পুরো জিনিসটা আগে জানতে হবে। পুরো জিনিসটা যখন তুমি জানবা, সব ইনফরমেশন যখন তোমার মাথায় থাকবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইউর জাজমেন্ট। ঠিক আছে, আমরা এই যে স্যাম্পলিং এ কতটুকু ডিস্টারবেন্স হবে, কি হবে না হবে সেটা সম্বন্ধে আরো কিছু গাইডলাইন আছে, আমি সেগুলো পরের স্লাইডে আসতেছে। ঠিক আছে, তোমরা শুনতে থাকো। স্যার ওরা যেটা বললো সেটা তো আমরা 3-1 এ ভেন শেয়ার টেস্ট করছিলাম, ওইটা দিয়েও তো আমরা আনডিস্টার্ব করে ওই প্যারামিটার গুলো আমরা পেয়ে যাই, তাইলে এই প্রশ্নগুলো কেন হচ্ছে? কোন টেস্ট অথবা বেন শেয়ার টেস্টের মাধ্যমে তো আমরা আনডিস্টার্ব স্যাম্পল পাই। বেন শেয়ার টেস্ট দিয়ে তো আমরা ডিস্টার্ব করেই আমরা সেটা প্যারামিটারটা পেয়ে যাচ্ছি, শেয়ার প্যারামিটার গুলা। আমরা তো ওই কথাগুলো বললাম, অ্যাকচুয়ালটা পাইতেছি না, এই জন্য বললাম। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা এই যে এই ডিসকাশনটা অফ রেখে আমরা পুরো টপিকটা শেষ করি, তারপরে তোমরা কোশ্চেন করো। ঠিক আছে, মানে তুমি যে কোশ্চেন গুলো করতেছো সেটার আনসার আসলে পরের স্লাইড গুলোতে আসতেছে। ঠিক আছে, লেট মি ফিনিশ। ঠিক আছে, এরপরে তখন তুমি কোশ্চেন করো, তখন আনসার দেওয়াটা ইজি হবে, তুমি কমপ্লিট আনসারটা পাবা। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। এখন হচ্ছে স্যাম্পল তুলে আনার জন্য কিছু স্ট্যান্ডার্ড স্যাম্পলার ইউজ করা হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমরা সেই স্যাম্পলার গুলো সম্বন্ধে একটু দেখবো। এটা হচ্ছে কমনলি ইউজড, এটার নাম হচ্ছে স্প্লিট স্পুন স্যাম্পলার। হ্যাঁ, তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা স্প্লিট, তার মানে হচ্ছে এটাকে কি করে ফেলা যাবে, মানে স্প্লিট করে ভাগ করে ফেলা যাবে। তো এটা হচ্ছে ইউজ টু এক্সট্রাক্ট ডিস্টার্ব স্যাম্পল এট নেসেসারি ডেপথস। জেনারেলি স্প্লিট spoon samples are taken about every 1.5 মিটার ইন্টারভ্যাল। তার মানে হচ্ছে আমরা বোরিং করে নিচে যাব এবং প্রতি 1.5 মিটার পর পর এই স্যাম্পলারটাকে আমি নিচে ইনসার্ট করে আমি সেখান থেকে সয়েল স্যাম্পল তুলে আনবো। এই যে এখানে একটা স্প্লিট স্পুন স্যাম্পলারের একটা টিপিক্যাল ফিগার এখানে দেখানো হচ্ছে উইথ ডাইমেনশন সহ, এবং হচ্ছে এখানে একটা রিয়েল ফিগার দেখানো হচ্ছে যেখানে মানে স্যাম্পলারটা নিচে থেকে তুলে আনার পরে এটাকে স্প্লিট করে দুই ভাগ করে এই যে দেখাচ্ছে ভিতরে কি এখানে সয়েল স্যাম্পলটা যেটা নিচে থেকে তুলে আনা হয়েছে সেই স্যাম্পলটা এখানে শো করতেছে। এখন তোমরা যদি এখানে যদি এই স্যাম্পলারটার বিভিন্ন পার্ট দেখো, এই যে দেখো নিচের দিকে এটা হচ্ছে কি এজ, এটা হচ্ছে কি একদম বটম পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে
স্প্লিট সেন্টার সেকশন, এবং হচ্ছে এটা মেক ফ্রম 2 সিমলেস টিউবস টু গিভ ফুল ডায়ামিটার। এটা হচ্ছে জাস্ট মাঝখানের একটা সেকশন তোমাদেরকে দেখানো হচ্ছে, এই যে স্যাম্পলারটা এটা মাঝখান থেকে কেটে তারপরে এটা ডিটেলটা দেখানো হচ্ছে। তো এই ধরনের স্যাম্পলার ইউজ করা হয় হচ্ছে নিচের থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করার জন্য। তুমি বোরিং করে কেটে কেটে নিচে গেলা, নিচে যে একটা সার্টেন ডেপথে যাওয়ার পরে তারপরে তুমি কি করবে, এই স্যাম্পলারটা নিচে ইনসার্ট করবা, ইনসার্ট করে তারপর ওইখান থেকে স্যাম্পলটা তুলে আনবা। ঠিক আছে, আপাতত তোমরা এটা মাথায় রাখো যে স্প্লিট স্যাম্পলার এটা দেখতে এইরকম, এবং হচ্ছে এটা কি আনডিস্টার্ব স্যাম্পল একটা সার্টেন ডেপথ থেকে তুলে আনার জন্য এটাকে ইউজ করা হয়। তারপরে আমরা যদি যাই আরেকটা স্যাম্পলার আছে, সেটা হচ্ছে থিন ওয়াল শেলবি টিউব স্যাম্পলার। এটা হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে স্যাম্পলার হেড, এখানে আরো কিছু তোমার মানে স্যাম্পলারের ভিতরে যে মেকানিক্যাল ডিভাইস সেটার দেওয়া আছে, যে বল চেক বাল্ব, রাবার সিট, এবং হচ্ছে এটার নিচেরটা কি থিন ওয়াল স্যাম্পলিং টিউব, মানে হচ্ছে এই যে পার্টটা এখানে হচ্ছে কি হবে, এটা নিচে ইনসার্ট করার পরে এখানে সয়েলটা ঢুকবে, তারপর এটাকে আমি কি করব, ভিতর থেকে তুলে নিয়ে আসবো। থিন ওয়াল টিউব স্যাম্পলার্স মেড অফ স্টিল, the outside diameter of the tube may be between 40 to 125 millimeter. এখানে হচ্ছে এটার স্পেসিফিকেশন গুলো দেওয়া যে এটা আসলে কিভাবে তৈরি, সাইজ কি রকম। The bottom of the tube is sharpened and beveled, মানে যে এই এজটার কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে সাইড গুলা কি বেভেলড এবং হচ্ছে কি নিচেরটা কি শার্প, which act as a cutting edge, তার মানে হচ্ছে এটাকে তুমি যখন নিচে পুশ করবে তখন এটা কি করতে পারবে, কেটে নিচে যেতে পারবে। The area ratio is less than 15% and the inside clearance is between 0.5 to 3%. হ্যাঁ, এখন হচ্ছে এরিয়া রেশিও কি এবং এই যে ইনসাইড ক্লিয়ারেন্স রেশিও কি সেটা আসবে হচ্ছে এর পরের স্লাইডে। ঠিক আছে, এটা খেয়াল করো যে আমরা যদি ইয়ার ক্ষেত্রেও কনসিডার করি, স্প্লিট স্যাম্পলারের ক্ষেত্রেও যদি কনসিডার করি, এই যে দেখো এটার নিচের এজটা যেরকম সেটারই একটা এনলার্জড ভিউ এখানে দেখানো হচ্ছে। এখানে ডিটি কোন ডাইমেনশনটা সেটা এখানে ইন্ডিকেট করা আছে, ডিএস কোন ডাইমেনশনটা সেটা এখানে ইন্ডিকেট করা আছে, ডি কোন ডাইমেনশন সেটাও এখানে ইন্ডিকেট করা আছে, ডিডব্লিউ ইন্ডিকেট করা আছে। তো এরিয়া রেশিও, ইনসাইড ক্লিয়ারেন্স রেশিও, আউটসাইড ক্লিয়ারেন্স রেশিও, এগুলোর জন্য বিভিন্ন ফর্মুলা এখানে দেওয়া আছে। এই ফর্মুলাগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই করে তুমি এই প্যারামিটারগুলো ক্যালকুলেট করতে পারবা। এখন কথা হচ্ছে যে এরিয়া রেশিওটা বেসিক্যালি কি, অথবা এটার মানে ফাংশনটা কি, কাজটা কি। যেমন হচ্ছে এরিয়া রেশিও, এটার ফাংশনটা হচ্ছে ফর গুড কোয়ালিটি আনডিস্টার্ব সয়েল দ্য রেঞ্জ ইজ লেস দেন 10%। তোমার এই যে স্যাম্পলারের ডাইমেনশন গুলো থেকে ক্যালকুলেট করে যদি দেখা যায় যে এরিয়া রেশিওটার ভ্যালু আসছে কত, 10% এর নিচে, তখন তুমি বুঝতে পারবা কি যে এই স্যাম্পলারটার মাধ্যমে যে স্যাম্পলটা আমি তুলে এনেছি উপর থেকে সেটার কোয়ালিটি কি, গুড, অলদো ইট ইজ আনডিস্টার্ব। হ্যাঁ, কিন্তু স্যাম্পলিং এর কারণে, ধরো যে আমি বলতেছি যে আমি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল নিচে থেকে তুলে আনতেছি, বাট স্যাম্পলারটা যখন ওই সয়েলের মধ্যে ইনসার্ট করতেছো তুমি, সেখানে কিন্তু এটা কি হবে, যে এসটা তো ওইখানে ইনসার্ট হচ্ছে, সেটার কারণেও কি হবে, সাইডের সয়েলটা কিন্তু কি হবে, একটু ডিস্টার্ব হবে। কিন্তু এই এরিয়া রেশিওটা যদি 10% এর নিচে হয়, তার মানে তুমি ধরে নিতে পারবা কি যে ওই যে সয়েলটা সেটার কোয়ালিটি কি, রিলেটিভলি গুড। এবং হচ্ছে যে ইনসাইড ক্লিয়ারেন্স রেশিও, ঠিক আছে, তুমি এখানকার ডাইমেনশন দিয়ে আইসিআরটা ক্যালকুলেট করে নিলা, ইনসাইড ক্লিয়ারেন্স রেশিও, এবং সেটার রেঞ্জ যদি 0.5 to 3% হয়, তাহলে ধরে নিতে পারবো কি আমি যে আনডিস্টার্ব সয়েল স্যাম্পলটা আমি তুলে আনছি সেটার কোয়ালিটি কি, গুড। এবং ওসিআর, আউটসাইড ক্লিয়ারেন্স রেশিও, এটার রেঞ্জ যদি কত হয়, যে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হবে আমাকে, সেটা যদি 0 থেকে 2.2% এর মধ্যে, তাহলে আমি ধরে নিতে পারবো কি যে এখান থেকে যে আনডিস্টার্ব সয়েল স্যাম্পলটা তুলে আনা হয়েছে সেটার কোয়ালিটি কি, গুড। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই যে প্যারামিটার গুলা ডিপেন্ডিং অন ইয়োর স্যাম্পলার, ঠিক আছে, স্যাম্পলারের এই প্যারামিটার গুলোর উপরে ডিপেন্ড করে যে তুমি যে সয়েল স্যাম্পলটা তুলে আনতেছো সেটার কোয়ালিটি আসলে কেমন থাকতেছে, সেটার উপর বেস করে তোমাকে কি করতে হবে, একটা জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে তোমাকে, যে ঠিক আছে আমার এই সয়েল স্যাম্পলটা যে আমি তুলে আনলাম নিচে থেকে, এটার মোটামুটি স্টেটটা এখন একটা সার্টেন গুড কোয়ালিটি অথবা কি মডারেট কোয়ালিটি অথবা ব্যাড কোয়ালিটি, সেটার উপর বেস করে তুমি ল্যাবে আসলে কোর্সটা পারফর্ম করবা, সেই জাজমেন্টটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তোমাদের যে একটু আগে যে মোটামুটি আমি যেটা বুঝতেছিলাম যে এই ধরনের একটা কোশ্চেন আসতেছিল যে যদি ডিস্টার্বই হয় তাহলে আমি সেটা দিয়ে কোন কোন টেস্ট করতে পারবো, অথবা যদি আনডিস্টার্ব হলে তো কোনো সমস্যা নেই,
একেবারে ন্যাচারাল স্টেট যেটা ছিল সেই স্টেটেই আমি তুলে নিয়ে আসছি, এখন ল্যাবে এনে আমি যা খুশি করতে পারি, এটাকে ডিস্টার্ব করেও টেস্ট করতে পারি, আনডিস্টার্ব যেভাবে আছে সেভাবে টেস্ট করলেও করতে পারি। বাট ডিস্টার্ব যদি স্যাম্পল হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে ওই জিনিসগুলোর উপর বেস করে একটা দেখতে হবে, আমার একটা বেসড অন মাই এক্সপেরিয়েন্স নলেজ, হ্যাঁ এক্সপার্টিজ, আমাকে কি করতে হবে একটা জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে যে ঠিক আছে এটা দিয়ে আমি হয়তোবা শেয়ার স্ট্রেন্থ টেস্ট আমি করবো না, করলেও হয়তোবা সেটা কি হবে না, ইফেক্টিভ হবে না। ঠিক আছে, তার মানে কি আমি শুধুমাত্র ইন্ডেক্স প্রপার্টি গুলো টেস্ট করবো, সেটার উপর বেস করে আমি কি করবো ডিজাইন প্যারামিটার গুলা সিলেক্ট করবো। ঠিক আছে, এখন হচ্ছে তুমি বলতে পারো যে ঠিক আছে আমি যদি করি যে আমি শেয়ার স্ট্রেন্থ টেস্ট করলাম না, মানে করতে পারবো না আমার এই সয়েল স্যাম্পল থেকে, তাহলে আমি আসলে স্ট্রেন্থ সম্বন্ধে আইডিয়াটা পাবো কোথা থেকে? আমার তো এটা সম্বন্ধে একটা আইডিয়া লাগবে। হ্যাঁ, তো এইটার জন্য হচ্ছে বেসড অন তোমার যে ডিস্টার্ব সয়েল স্যাম্পল দিয়ে যে প্রপার্টি গুলো বের করা যায়, ইন্ডেক্স প্রপার্টি গুলা এবং আদার প্লাস্টিসিটি ক্যারেক্টারিস্টিক সেইগুলা, এবং ফিল্ডে আরেকটা টেস্ট করা হয় স্যাম্পলার দিয়ে, সেটার নাম হচ্ছে এসপিটি টেস্ট, যেটা আমরা একটু পরে এখনই পড়বো। সো এইগুলার কম্বিনেশনের সাথে কিছু ইনডাইরেক্ট কিছু এমপিরিক্যাল রিলেশন সেট করা আছে যে এইটার যদি এসপিটি ভ্যালু যদি 50 হয় তাহলে এটা শেয়ার স্ট্রেংথ কেমন হবে, কিছু এমপিরিক্যাল প্যারামিটার অথবা কিছু গাইডলাইন সেট করা আছে। হ্যাঁ, সেখান থেকেও আমি কি করতে পারবো, ইনডাইরেক্টলি একটা আইডিয়া পেতে পারবো। ঠিক আছে, যদি তোমার কাছে টেস্ট করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ইনডাইরেক্টলি তুমি সেই জিনিসগুলা এক্সট্রাক্ট করতে পারো। ঠিক আছে, আমরা আরেকটু যাই, আমরা এসপিটিটা দেখি। এসপিটিটা দেখলে তখন সেটার সাথে অন্যান্য যে ইন্টার কানেকশন আছে সেটা যখন আমরা দেখব তখন আমরা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি একটু তোমাদেরকে একটা জিনিস আগে দেখিয়ে নিই এটাতে ডিটেল যাওয়ার আগে, যে এখন আমরা পড়বো হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এসপিটি টেস্ট বলে। এটা বেসিক্যালি হচ্ছে একটা নাম্বার, তো এই নাম্বারটা থেকে হচ্ছে সয়েলের স্ট্রেংথ সম্বন্ধে আমরা একটা আইডিয়া, এবং পরবর্তীতে এই যে এখানে দেখো এই যে কোরিলেশন বিটুইন এসপিটি অ্যান্ড আদার প্যারামিটার্স, যেমন হচ্ছে এই যে দেখো ফাইয়ের সাথে এই যে এন ভ্যালুটা, এটা বেসিক্যালি হচ্ছে এসপিটি ভ্যালু, এটার সাথে কি ফাইয়ের একটা কোরিলেশন আছে। তো তুমি যদি ফাই যদি সরাসরি ল্যাব টেস্ট থেকে বের করতে নাও পারো, তুমি যদি এসপিটি ভ্যালুটা তুমি একটা কি পাবা, একটা আইডিয়া পাবা। হ্যাঁ, যেমন হচ্ছে ক্লে সয়েলের ক্ষেত্রে ধরো যে কিউইউ, যেটা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন। হ্যাঁ, এখন ধরো আমি সয়েল স্যাম্পলটা তুলে আনলাম, সেটার এসপিটি ভ্যালুটা আমি জানি, বাট ওইটা কি স্যাম্পলটা একদমই ডিস্টার্ব হয়ে গেছে, অথবা কি অনেক ধরনের প্রবলেমই হতে পারে যে স্যাম্পল হয়তো হারায় গেছে। হ্যাঁ, স্যাম্পল ডিস্টার্ব স্যাম্পল তুমি তুলে আনছো, অথবা যতটুকু স্যাম্পল তুমি কালেক্ট করতে পারছো সেটা কি একটা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট পারফর্ম করার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্টের স্যাম্পল পাওয়া যায় না অথবা তুলে আনা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যদি এসপিটি ভ্যালুটা যদি অ্যাটলিস্ট তুমি জানো, সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, কিউইউ সম্বন্ধে একটা আইডিয়া তুমি এই গাইডলাইন থেকে তুমি বের করতে পারবে। ঠিক আছে, তোমরা যে প্রাইমারিলি এই টপিকটা শুরু করার আগে ডিস্টার্ব আনডিস্টার্বের আগে যে কিছু ফান্ডামেন্টাল কোশ্চেন তোমাদের আসতেছিল, হ্যাঁ সেটার আনসারগুলো আই হোপ যে আস্তে আস্তে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা পড়ি, এবং এটা ডিটেইলে যখন আমরা যাব তখন তোমরা আরো এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এটা মোস্টলি মানে এসপিটি নামেও হচ্ছে আমরা মেনশন করি, অথবা সবাই ফিল্ডে এটা ইউজ করে। তো এই টেস্টটা করার জন্য যে কোড, যে গাইডলাইন এএসটিএম আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়াল, এটার কোড হচ্ছে D1586। এখানে গেলে তোমরা ডিটেল প্রসিডিওরটা পাবা। তো এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড ইন সিচু টেস্ট ইন এ বোরহোল ইন বাংলাদেশ। ঠিক আছে, এবং যেটা বললাম যে হ্যাজ বিন স্ট্যান্ডার্ডাইজড অ্যাজ ASTM D1586। তো এটা আসলে কিভাবে করে? SPT is performed by driving a standard split spoon sampler into the ground by blows from a drop of hammer of mass 63.5 kg falling 760 meter. এইটা দেখলে আরো ক্লিয়ার হবে। ধরো এই ফিগারটার এই পার্টটা কনসিডার করো। ধরো আমি ওয়াশ বোরিং করতেছি, তো ওয়াশ বোরিং করে আমি কি করলাম, ড্রিল রডটা এখানে দিব, মানে ইনসার্ট করব, ইনসার্ট করে ড্রিল রড এখানে যে ওয়াটার জেটিং চপিং অ্যাকশনের থ্রুতে কেটে কেটে সে কি করলো, কেটে কেটে এই লেয়ার পর্যন্ত আসলো। এই লেয়ারে আসার পরে আমি কি করব, এখানে একটা স্প্লিট স্পুন স্যাম্পলার, এই যে এই পার্টটা, হ্যাঁ এরকম একটা স্প্লিট স্পুন স্যাম্পলার আমি কি করব, এখানে
ইনসার্ট করবে, যে সেকেন্ড ফিগারে যেটা দেখা যাচ্ছে, যে ধরো যে এই পার্টটা যেটা, এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড স্প্লিট স্পুন স্যাম্পলার। এই স্যাম্পলারটা আমি এই সয়েলের মধ্যে কিভাবে ইনসার্ট করবো, যে আমি কিন্তু এই পর্যন্ত কেটে আসছি, কিন্তু ইনসার্ট করছি কি আরো একটু বেশি, কত পর্যন্ত, 0.152 মিটার এক্সট্রা আমি এখানে কি করলাম, ইনসার্ট করলাম। এবং এই যে ইনসার্শনটা, এটা আমি কিভাবে করব, একটা হ্যামারিং এর মাধ্যমে, যে হ্যামারটা কত থেকে, যেটা ওয়েট কত 63.5 কেজি এবং কি 760 মিলিমিটার হাইট থেকে এটা কি করতেছে, ড্রপ হচ্ছে। হ্যাঁ, এই হ্যামারিং অ্যাকশনটার মাধ্যমে আমি কি করলাম, স্প্লিট স্পুন স্যাম্পলার, যেটা হচ্ছে আমি একটু আগে পড়ে আসছি, এই যে এটা হচ্ছে স্প্লিট স্পুন স্যাম্পলার, ঠিক আছে, যেটা দিয়ে আমি কি করব, স্যাম্পল কালেকশন করব। ঠিক আছে, আমি হ্যামারিং অ্যাকশনের মাধ্যমে কি করলাম, এটাকে এখানে ইনসার্ট করলাম। ঠিক আছে, তাহলে আমার প্রসেস কি বলতেছে, the sampler is driven 152 millimeter into the soil at the bottom of the borehole। এই যে দেখো, এটা হচ্ছে কি বটম অফ দ্য বোরহোল। এই বটমে আমি কি করলাম, স্প্লিট স্পুন স্যাম্পলারটাকে হ্যামারিং করে কত 152 মিলিমিটার অথবা 1.152 মিটার আমি এটাকে কি করলাম, ইনসার্ট করলাম। তারপরে কি করতে হবে, and the number of blows, মানে হচ্ছে হ্যামারের উপরে যতগুলো ব্লো দেওয়া লাগতেছে, হ্যামার ব্লো, the number of blows required to drive it an additional 304 millimeter is counted. The number of blows n is called the standard penetration number। তার মানে হচ্ছে তুমি প্রথমে স্প্লিট স্পুন স্যাম্পলারটাকে যতটুকু পর্যন্ত বোরিং করলা, তারপরে আরো কতটুকু ইনসার্ট করলা, প্রথম স্টেজে 0.152 মিটার। তারপরে এটাকে কি করতে হবে, এটার পরে আরো এরকম দুইটা সেগমেন্টে কি করতে হবে, 2 লেয়ারে আরো ইনসার্ট করতে হবে। সেকেন্ড লেয়ারে কতটুকু আসবে, সেকেন্ড ইনক্রিমেন্টে আরো 0.152 মিটার, থার্ড ইনক্রিমেন্টে আরো কতটুকু আসবে, আরো 0.152 মিটার। এই লাস্ট যে দুইটা লেয়ার, এই লাস্ট দুইটা লেয়ার ইনসার্ট করার জন্য স্প্লিট স্পুন স্যাম্পলারটাকে যতগুলা ব্লো প্রয়োজন, সেই নাম্বারটাকে বলা হবে হচ্ছে এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার। এই যে এটাই এখানে বলা আছে যে এসপিটি রেজিস্ট্যান্স, এটাকে এসপিটি রেজিস্ট্যান্সও বলে, অথবা এটাকে শর্টলি এন ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। or blow count is total number of blows to drive the sampler last 304 millimeter or blows per feet। ঠিক আছে, তো সহজভাবে মনে রাখার টেকনিক হচ্ছে, আমি বোরিং করে একটা সার্টেন ডেপথ পর্যন্ত আসলাম, তারপরে সেখানে এসে আমি কি করব, স্প্লিট স্পুন যে স্যাম্পলারটা আছে সেটাকে আমি প্রবেশ করাবো। প্রথম ইনক্রিমেন্টে এটা কতটুকু প্রবেশ করাবো, 0.152 মিটার থ্রু হ্যামারিং, যেটার ওয়েট হচ্ছে 63.5 কেজি এবং এটা পড়তেছে হচ্ছে, ফল করতেছে 760 মিলিমিটার উপর থেকে। এবং এটাকে সেকেন্ড এবং থার্ড যে ইনক্রিমেন্ট, মানে এটাকে এই ফার্স্ট লেয়ারে প্রবেশ করানোর পরে আরো দুইটা লেয়ারে প্রবেশ করাতে হবে, সেটা হচ্ছে 0.152 মিলিমিটার এবং থার্ডটাও একই অ্যামাউন্টের। এই লাস্ট দুইটা লেয়ারে এটাকে ইনসার্ট করার জন্য যতগুলো ব্লো প্রয়োজন, সেই নাম্বারটাকেই বলা হচ্ছে কি এসপিটি নাম্বার, অথবা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার, অথবা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স বলা হচ্ছে, অথবা এটাকে এন ভ্যালু দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। ঠিক হচ্ছে কি বেসিক্যালি ওভারঅল একটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এখন এই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা তোমরা বুঝতে পারছো কিনা, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট যদি বোঝা যায় দেন ইট ইজ ওয়েল এন্ড গুড। তার মানে এটা থেকে তোমরা মানে বেসিক্যালি বুঝতে পারতেছো কি, যে আমি হ্যামারিং করে ব্লো দিয়ে হচ্ছে এটাকে ইনসার্ট করছি নিচের দিকে, তাই তো? সয়েল যদি স্ট্রং হয় তাহলে ব্লো কি হবে, বেশি লাগবে। বেশি লাগবে। হ্যাঁ, আর সয়েল যদি সফট হয় তাহলে ব্লো কি লাগবে, কম লাগবে, তাই তো? তার মানে ব্লো নাম্বারটা কি করতেছে, আমাকে সয়েলটা কি সফট না হার্ড সেটা সম্বন্ধে কি দিচ্ছে, একটা পরিষ্কার একটা আইডিয়া কিন্তু আমাকে দিচ্ছে। ঠিক আছে, তো তুমি ধরো এই পর্যন্ত বোরিং করে এখান থেকে তুমি সয়েল স্যাম্পল কালেক্ট করবা, তুমি ব্লো নাম্বারটাও জেনে গেলা যে ঠিক আছে। ধরো প্রথমে তুমি কি করলা, বোরিং করে এই ডেপথ পর্যন্ত আসলা, এখানে হচ্ছে একটা এসপিটি টেস্ট করলা। ঠিক আছে, তো এসপিটি টেস্ট করার পরে তুমি কি পেয়ে গেল, তুমি ধরো যে খুব কম ভ্যালু, ধরো 5টা ব্লো অথবা 10টা ব্লোতেই কি হয়ে গেল, যেটা এই পর্যন্ত চলে আসলো, এই যে এডিশনাল যে 0.304 মিটার।
এ পর্যন্ত চলে আসলো, তার মানে তুমি বুঝলা কি এই জায়গাটাতে সয়েল কি সফট। তারপরে কি করলা, এখানে এসপিটি ভ্যালুটাও তুমি রেকর্ড করে রাখলা যে ঠিক আছে এখানে 8, এসপিটি হচ্ছে 8 ফর এক্সাম্পল, তো 8টা ব্লোতেই এতটুকু ইনসার্ট হয়ে গেছে। তারপর তুমি কি করলা, এখান থেকে যে স্প্লিট স্মুথ স্যাম্পল দিয়ে এখান থেকে কি করলা, সয়েল স্যাম্পল কালেক্ট করলা। তারপর এই স্যাম্পলার বের করে ফেললা, তারপরে কি করলা, আবার ওই যে ড্রিল বিট এখানে ইনসার্ট করে আবার কেটে 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 আরো অনেক নিচে গেলা। নিচে যে আবার কি করলা, ওইখানে যে আবার কি করলা, এই স্প্লিট স্পুন স্যাম্পলার প্রবেশ করিয়ে তুমি আবার এসপিটি টেস্ট করলা। ওইখানে যে দেখলা কি তুমি যে এর পরের লেয়ারে দেখা গেল যে ওইখানে ব্লো দেখা যাচ্ছে কত বাড়তেছে। তার মানে কি হচ্ছে, আগের লেয়ারের চেয়ে ওই লেয়ারে কি হচ্ছে, শক্ত মাটি বেশি, হ্যাঁ আরো স্ট্রং পাচ্ছ। তুমি ওই লেয়ার থেকেও কি করলা, আরো কিছু স্যাম্পল কালেক্ট করলা, তুমি লিখে রাখলা যে ঠিক আছে এখানে এসপিটি ভ্যালু বেশি, ধরো 20, এই স্যাম্পলটা হচ্ছে এইটা, স্যাম্পল আলাদা করে রাখলা। তাহলে 2 লেয়ারে তুমি স্যাম্পল পেয়ে গেলে 2 লেয়ারেও কি এসপিটি ভ্যালু তুমি জানো, তাই তো। তারপরে তুমি ধরো আরো নিচে গেলা, আরো নিচে যে ওইখানে যে তুমি একই কাজ করলা, ওইখানেও এসপিটি ভ্যালু দেখলা কত, ধরো 3 নাম্বার যে থার্ড টাইম যখন তুমি এই কাজটা করলা আরো নিচে চলে গেলা, তখন দিয়ে দেখলো যে এসপিটি ভ্যালু চলে আসলো কত, 50। ওইখান থেকেও সয়েল স্যাম্পল কালেক্ট করলা। তার মানে তুমি কি 3টা সম্বন্ধে কিন্তু 3টা লেয়ারে কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে গেল যে এখানে সয়েলটা কি উপরে একটু সফট, তার নিচে আস্তে আস্তে কি হচ্ছে, হার্ড হচ্ছে। তো তারপর তুমি ওইখান থেকে আবার স্যাম্পলও কিন্তু কালেক্ট করছো, তো সেই স্যাম্পলগুলো তুমি ল্যাবে এনে কি করবা, টেস্ট করবা। তারপর তুমি তোমার ওই এসপিটির সাথে তুমি এটা কি করবা, কম্পেয়ার করবা যে না ঠিক আছে উপরে সফট ছিল, এটার যে ল্যাবের টেস্টের যে প্রপার্টিগুলো আসছে সেগুলো মোটামুটি কি সফট সয়েলের প্রপার্টি আসতেছে, ঠিক আছে। এটা একটা আরেকটার সাথে কি ইন্টার কানেক্টেড। তুমি যখন একটা জানবা তখন আরেকটা সম্বন্ধে তোমার অটোমেটিক্যালি কি হবে, একটা ধারণা তৈরি হবে। যখন তুমি ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো সবগুলো যখন একসাথে সামারাইজ করবা তখন তুমি একটা ডিসিশন মেক করতে পারবা, ঠিক আছে। আমরা আরো ফার্দার যাই, ফার্দার গেলে তোমরা দেখবে যে অ্যাপ্লিকেশনগুলো কিরকম, কিভাবে এটা আসলে কাজটা করে। তো এখন আসো, আর আরেকজনের একটা কোশ্চেন ছিল বোধহয় ভেন শিয়ার টেস্ট রিলেটেড। সো ভেন শিয়ারের টেস্টটাও আমরা পরে আসতেছি, এই এসপিটিটা শেষ হওয়ার পরে আমরা ইয়েতে যাব, ভেন শিয়ার টেস্টে যাব। তো তখন হচ্ছে ভেন শিয়ার টেস্টটা যখন আমরা পড়বো তখন ওই যে ডিস্টার্ব আনডিস্টার্ব ওই রিলেটেড একটা কোশ্চেন বোধহয় ছিল, আই থিঙ্ক ওইটাও। না স্যার আমি এটা কোশ্চেন করি নাই, আমি বললাম যে ওইটা দিয়েও মানে শেয়ার প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, ওইটার কথা বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো ওইটা আমরা আরেকটু ডিটেল দেখবো। তো দেখলে বোধহয় কারো যদি অন্য কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আই হোপ যে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আসো আমরা হচ্ছে যে এসপিটি ভ্যালুতে আবার কিছু কারেকশন অ্যাপ্লাই করতে হয়, সেগুলোর কিছু মানে কারণও আছে যে কি কি কারণে এসপিটি ভ্যালু যেটা আমরা ফিল্ড থেকে ডিরেক্টলি পেলাম সেটাকে কারেক্ট করতে হয়। তো সেটা আমরা এখন একটু দেখবো যে কি কি কারেকশন আসলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয় এবং কেন করতে হয়। তো এখানে যেটা লেখা আছে খেয়াল করো যে ইট ইজ ইম্পর্টেন্ট টু পয়েন্ট আউট সেভারাল ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু দ্য ভেরিয়েশন অফ এসপিটি এন অ্যাট এ গিভেন ডেপথ। কিছু ফ্যাক্টর আছে যেটা কি এসপিটি ভ্যালুটাকে ইনফ্লুয়েন্স করে এবং সেই জন্যই হচ্ছে কারেকশনটা প্রয়োজন। যেমন হচ্ছে হ্যামার এফিসিয়েন্সি, যেই হ্যামারটা দিয়ে তুমি হ্যামারিং করে স্প্লিটিং স্পুন স্যাম্পলারটাকে প্রবেশ করাচ্ছ অথবা ইনসার্ট করছো, সেটার ইফিসিয়েন্সি আসলে কেমন, এটা কি এক্স্যাক্টলি যা বলতেছে সেটাই কাজ করতেছে না তার ইফিসিয়েন্সি, যেমন যে কোনো ধরনের মেশিনারি কিন্তু কি ইফিসিয়েন্সি কিন্তু কি থাকে না, মেকানিক্যাল মেশিন যেগুলো 100% থাকে না, 70% হয়, 80% হয়, 90% হয়। হ্যাঁ, তো ওই হ্যামারও যে এটা হয়তো 100% ইফেক্টিভলি কাজ করতেছে না, ডিউ টু ভেরিয়াস রিজনস থাকতে পারে। হ্যাঁ, মেশিনের ফল্ট থাকতে পারে, যে কোনো কারণেই হতে পারে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কারেকশন অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2, বোরহোল ডায়ামিটার, যে বোরিংটা আমরা করেছি সেটা ডায়ামিটারের উপরেও কি করে এসপিটি ভ্যালুটাকে ইনফ্লুয়েন্স করে। নাম্বার 3, স্যাম্পলিং মেথড, কোন মেথডে আসলে স্যাম্পলিংটা করা হচ্ছে, হ্যাঁ সেটার উপরেও কি হবে, সেটাও এসপিটি ভ্যালুটাকে ইনফ্লুয়েন্স করে। তারপর হচ্ছে রড লেন্থ, তোমার হচ্ছে যে রডটা উপরে অ্যাটাচ করা থাকে স্যাম্পলারের উপরে, এটার লেন্থ কত, সেটাও কি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন হচ্ছে এই যে একটা ইকুয়েশন তোমরা দেখতেছো, এটা দেখো যে রাইট হ্যান্ড সাইডে এখানে হচ্ছে একটা এন ভ্যালু, এই এন ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি ফিল্ড থেকে সরাসরি যে এনটা পাওয়া যাচ্ছে সেটা, এবং এটাকে যখন এই যে বিভিন্ন ফ্যাক্টর, এই যে নিচে একটা 0.6 আছে, এটা দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করে দিব, মানে এগুলো হচ্ছে কি কারেকশন ফ্যাক্টরগুলো, এই কারেকশন ফ্যাক্টরগুলো দিয়ে যখন আমি এটাকে মাল্টিপ্লাই করব তখন আমি যে ভ্যালুটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে কারেক্টেড এন ভ্যালু, অথবা এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে N60 হিসাবে। N60 যখন তুমি দেখবা তখন বুঝতে হবে কি যে এটা হচ্ছে কারেক্টেড এন ভ্যালু আফটার কারেক্টেড ফর হ্যামার এফিসিয়েন্সি, ফর বোরহোল ডায়ামিটার,
ফর স্যাম্পলিং মেথড ফর রড লেন্থ। যেমন EH হচ্ছে হ্যামার এফিসিয়েন্সি। এখন হচ্ছে এটার পরে আমরা টেবিলে দেখবো যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। আপাতত একটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 0.6 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছে এন ভ্যালুটাকে। ইন দ্য ফিল্ড hammer efficiency can vary from 30 to 90%. The standard practice in the US means United States, is to express the N value to an average energy ratio of 60%. তার মানে হচ্ছে ফিল্ড রেকর্ড থেকে অথবা ফিল্ড অবজারভেশন থেকে দেখা গেছে যে হ্যামারটা ইউজুয়ালি হ্যামারের এফিসিয়েন্সি হচ্ছে 30 থেকে 90% এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। তো ইউজুয়ালি হচ্ছে ইউএসএ কি করা হয়, এই দুটোর মাঝামাঝি যেটা 30 আর 90 মাঝামাঝি হচ্ছে 60%টাকে ধরে নেওয়া হচ্ছে যে ঠিক আছে হ্যামারটা কি 60% এফিশিয়েন্ট, সেই জন্য এই ভ্যালুটাকে 0.6 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এর বাকি যে কারেকশনগুলো আছে সেটার অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এর পরের স্লাইডে দেখানো আছে। যেমন হচ্ছে হ্যামার এফিসিয়েন্সির আরো কিছু ক্রাইটেরিয়া আছে, বোরহোল ডায়ামিটারের জন্য আরো কিছু ক্রাইটেরিয়া আছে, স্যাম্পলারের জন্য কারেকশন আছে, রড লেন্থের জন্য আছে, ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো। যেমন হচ্ছে এই যে খেয়াল করো, যদি হ্যামারটা যদি অটোমেটিক হ্যামার হয়, ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি ফ্যাক্টর EH যেটা যে উপরে আরেকটা ফ্যাক্টর আছে EH, সেটা হবে হচ্ছে 0.7। সিমিলারলি যদি ডিফারেন্ট অন্য যেমন ডোনাট টাইপের হ্যামার, সেফটি হ্যামার, ড্রপ পিন, এটা বিভিন্ন হ্যামার ক্যাটাগরি। হ্যাঁ, এটা হচ্ছে যারা ম্যানুফ্যাকচারার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওই টাইপের ওদের ইস্যু এটা। বাট তুমি কোনটা ইউজ করতেছো সেটার উপর বেস্ট করে তোমাকে কি করতে হবে, এফিসিয়েন্সি ফ্যাক্টরটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে ফ্যাক্টরগুলো দেওয়া আছে। সিমিলারলি বোরহোল, যে বোরহোলের ডায়া কত, কি টাইপের স্যাম্পলার তুমি ইউজ করছো, তারপর হচ্ছে রড লেন্থের যে কারেকশন সেটার উপর বেস করে কারেকশন ফ্যাক্টরগুলো এখানে দেওয়া আছে। যেমন বোরহোলের ডায়ামিটার যদি 65 থেকে 115 মিলিমিটার হয় তাহলে কারেকশন ফ্যাক্টর হবে 1। সিমিলারলি আরো দুইটার জন্য দেওয়া আছে। স্যাম্পলিং মেথড যদি স্ট্যান্ডার্ড স্যাম্পলার ইউজ করো তাহলে হবে 1। যদি স্যাম্পলার উইদাউট লাইনার, কোনো লাইনিং যদি না থাকে স্যাম্পলারে, তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে 1.2। রড লেন্থ যদি বিভিন্ন রড লেন্থের জন্য ফ্যাক্টরগুলো দেওয়া আছে, তুমি যেটা ইউজ করবা সেটা তোমাকে ইউজ করতে হবে কারেকশন ফ্যাক্টরের জন্য, ঠিক আছে। এবং যখন তুমি সবগুলো অ্যাপ্লাই করবে তারপরে যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটাকে বলা হবে হচ্ছে কি N60। এরপরে আসো ওভারবার্ডেন প্রেসার কারেকশন ইন গ্র্যানুলার সয়েল। গ্র্যানুলার সয়েল বলতে আমরা যদি বুঝি, ধরো ফর এক্সাম্পল স্যান্ডি সয়েল, the value of N is affected by the effective overburden pressure. For that reason, the previous N60 obtained under different effective overburden pressure should be changed to correspond to a standard value of sigma prime. তো এই কারেকশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটু খেয়াল করো। এখানে হচ্ছে একটা ফ্যাক্টর CN, সেটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এইটা। হ্যাঁ, এখানে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে সিগমা নট প্রাইম। তো সিগমা নট ইজ দ্য effective overburden pressure, এবং হচ্ছে thus N160 is equal to Cn multiplied by N60. N60 কি ছিল? 60% হ্যাঁ, ফিল্ড ভ্যালুটাকে সবগুলা কারেকশন অ্যাপ্লাই করার পরে যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কি N60। এখন N60 কে যদি আমি Cn দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এই ভ্যালুটা কিসের জন্য কারেকশন হয়ে যাবে? ফর কি? ওভারবার্ডেন প্রেসার। এবং ওভারবার্ডেন প্রেসারটা কোন সয়েলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় আমাকে? গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে। যদি এটা কি স্যান্ডি টাইপের সয়েল হয়, যেই সয়েলটা কি সেটেল করার একটা চান্স আছে। এখন হচ্ছে এখানে কি বলতেছে, মানে এই গাইডলাইনগুলো একটু মাথায় রাখতে হবে যে while using the correction factor given by equation 6D2 6D3, মানে এই দুটো ইকুয়েশন, the corrected N60 value is termed as N160 as this correction corresponds to an overburden pressure of 1 ton per feet square অথবা 1 kg or 1 kg per centimeter square। যেমন এটা হচ্ছে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার, যে কোনো তোমার সাইটে যাই থাকুক না কেন, তোমার হচ্ছে কি এটাকে Cn দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে একটা স্ট্যান্ডার্ড টার্মিনোলজিতে নিয়ে যাওয়া হচ্ছে অথবা একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরের এগেইনস্টে কনসিডার করা হচ্ছে। এবং সেটা কত, যে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার যদি 1 টন পার ফিট স্কোয়ার হয় তাহলে সেটার জন্য N60টা কত। এবং হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেকশন ফ্যাক্টরস
সিএন ইজ 2, এটাও একটু মাথায় রাখতে হবে যে এই সিএন ভ্যালুটার কখনোই কি হইতে পারবে না, 2 এর বেশি হইতে পারবে না, ম্যাক্সিমাম হবে কি 2। তো তার মানে হচ্ছে কি আমরা প্রথমে অ্যাপ্লাই করলাম কি এসপিটিতে হ্যামার, বোরহোল ডায়া, স্যাম্পলার, রড লেন্থের জন্য কিছু কারেকশন অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা কি অ্যাপ্লাই করব, যদি এটা যদি গ্র্যানুলার সয়েল হয় তাহলে আমরা ওভারবার্ডেন প্রেসারের জন্য আরেকটা কারেকশন অ্যাপ্লাই করব, যেটা করতে হবে থ্রু দিস ফর্মুলা, যে এবং এখানে সিগমা নট ইউজ করতে হবে, যেটা হচ্ছে কি ওই সয়েলের ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার, ঠিক আছে। এবং এই ফর্মুলা থেকে আমরা সিএন পেয়ে যাবো। সিএনটা দিয়ে যদি আগের স্টেজের মানে আগের স্লাইডের N60 কে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কি পেয়ে যাব N160। বাট এখানে খেয়াল রাখতে হবে এই সিএন এর ভ্যালুটা ম্যাক্সিমাম 2 হতে পারবে। তারপরে আসো, এরপরে করতে হবে আমাদেরকে ডাইলেটেন্সি কারেকশন। এডিশন টু কারেকশন অফ ওভারবার্ডেন, মানে ওভারবার্ডেন প্রেসারের কারেকশনের সাথে ইনভেস্টিগেটর সাজেস্টেড কারেকশন অফ এসপিটি ভ্যালু মানে এন ভ্যালু ফর ওয়াটার টেবল ইন দ্য কেস অফ ফাইন স্যান্ড অর সিল্ট বিলো ওয়াটার লেভেল। যদি ফাইন স্যান্ড হয় অথবা সিল্টি সয়েল হয় যে নাকি ওয়াটার লেভেলের নিচে, সেই ওয়াটার লেভেলের নিচে যদি তুমি ফাইন স্যান্ড পাও, ফাইন স্যান্ড অথবা সিল্টি সয়েল পাও এবং সেইখানে যদি তুমি এসপিটি টেস্ট করো, সেইখানে হচ্ছে তোমাকে কি করতে হবে, এই ডাইলেটেন্সি কারেকশনটা তোমাকে অবজার্ভ করতে হবে। এবং হচ্ছে এখানে বলা হচ্ছে গাইডলাইনটা একটু ফলো করতে হবে, যে গাইডলাইনটা কি বলছে। Apparently high N values may be observed, especially when observed value is higher than 15 due to dilatancy effect. In such cases, the following correction is recommended according to Tarjagi and Peck 1948. যদি দেখা যায় যে N ভ্যালুটা 15 এর চাইতে বেশি, সেক্ষেত্রেই হচ্ছে অ্যাকচুয়ালি এই কারেকশনটা অ্যাপ্লাই করতে হবে। এবং এটা কিভাবে আমরা করব, এই যে N160 কোনটা ছিল, আফটার অ্যাপ্লাইং দ্য ওভারবার্ডেন প্রেসার কারেকশন যে ভ্যালুটা ছিল সেটার সাথে আমি কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। N160 ভ্যালুটা এখান থেকে এনে বসাই দিব, এখানে এই ফর্মুলাতে বসানোর পরে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে কি N160, এখানে ব্র্যাকেটে লেখা আছে কারেক্টেড, বাট দিস কারেক্টেড ভ্যালু ইজ ফর কি ডাইলেটেন্সি কারেকশন। এবং ওভারবার্ডেন প্রেসার কারেকশন না করে কিন্তু ডাইলেটেন্সি কারেকশন করা যাবে না, কারণ হচ্ছে এখানে ইউজ করতে হবে কি N160। তো N160 আসবে কোথা থেকে, ওভারবার্ডেন প্রেসার। হ্যাঁ, তো ওভারবার্ডেন প্রেসার যদি আমরা এই কারেকশনটা যদি অ্যাপ্লাই না করি তার মানে ডাইলেটেন্সি কারেকশনে অ্যাপ্লাই করা যাবে না। সেটাই নিচে লেখা আছে হেডলাইনটা, যে ওয়্যার N160 কারেক্টেড ইজ দ্য কারেক্টেড N160, এটাকে আমরা কারেক্ট করে এই ভ্যালুটা ফাইনালি পেলাম ফর ওয়াটার টেবল। ফর কোর্স স্যান্ড দিস কারেকশন ইজ নট রিকোয়ার্ড। এটাও মাথায় রাখতে হবে যে এখানে কি বলা ছিল, ফাইন স্যান্ড অথবা সিল্টের জন্য হচ্ছে এই ডাইলেটেন্সি কারেকশনটা। যদি কোর্স স্যান্ড হয় তাহলে কি হবে না, আমরা এই যে বুঝবো কিভাবে যে কোনটা কোর্স স্যান্ড কোনটা ফাইন স্যান্ড, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন টেস্ট থেকে, ঠিক আছে। যদি কোর্স স্যান্ড হয় তাহলে কি এই কারেকশনটা অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। ইন অ্যাপ্লাইং দিস কারেকশন, ওভারবার্ডেন কারেকশন ইজ অ্যাপ্লাইড ফার্স্ট অ্যান্ড দেন দিস ডাইলেটেন্সি কারেকশন ইজ ইউজ, যেটা একটু আগে বললাম, ঠিক আছে। এখন হচ্ছে আসবে কোরিলেশন বিটুইন এসপিটি এন্ড আদার প্যারামিটারস অ্যাকর্ডিং টু BNBC 2015, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2015, যেটা ড্রাফট ভার্সন ছিল সেটার অনুযায়ী, ঠিক আছে। আমরা ধরো এন ভ্যালু আমরা জানি, তো এখন ফিল্ড থেকে আমি যে ওই লেয়ারের এন ভ্যালুটা আমি জানি, ওই লেয়ার থেকে যে স্যাম্পলটা কালেক্ট করে নিয়ে আসলাম, ওইখান থেকে ধরো আমি ল্যাব টেস্ট করতে পারছি না, অথবা কোনো কারণে স্যাম্পলটা হারিয়ে গেছে, অথবা স্যাম্পলের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, অথবা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের স্যাম্পল নাই টু কন্ডাক্ট দ্য ল্যাব টেস্ট। তো তারপরেও আমার তো আসলে বেসিক্যালি হচ্ছে সয়েল টেস্ট আবার করতে যাওয়া অত এক্সপেন্সিভ, সো আমাকে কি করতে হবে, কিন্তু ডিজাইন করার জন্য আমার প্রপার্টি তো লাগবে, সয়েল প্রপার্টি তো লাগবে। তখন আমি কি করতে পারি, তো সেখানে হচ্ছে কিছু এরকম কিছু ইম্পিরিক্যাল রিলেশন অ্যাভেলেবেল আছে অ্যাকর্ডিং টু কোড, হ্যাঁ, বেসড অন ডিফারেন্ট রিসার্চার অথবা তাদের স্টাডি থেকে এই সামেশনগুলো পাওয়া, এই সামারিগুলো পাওয়া গেছে। যেমন হচ্ছে N160 আমি কি জানি, এই ভ্যালুটা, এই যে ওভারবার্ডেন কারেকশন অ্যাপ্লাই করার পরে যে ভ্যালুটা এটা, তো
আমি এই ফর্মুলা থেকে ওই সয়েলটার আমি কি পেতে পারি, ফাইটা কি, অ্যাঙ্গেল অফ কি, ইন্টারনাল ফ্রিকশন। সিমিলারলি এরকম আরো একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাও আমরা কি করতে পারি, চাইলে অ্যাপ্লাই করতে পারি। তারপরে আসো, দ্য কোরিলেশন ফর ক্লেজ উইথ এসপিটি ভ্যালু ইজ নট ফুললি এস্টাবলিশড। এটা কি, এটা হচ্ছে কি স্যান্ডি সয়েল, বোঝাই যাচ্ছে যেহেতু ক্লে তো আর নাই। এখন এখানে বলা হচ্ছে যে ক্লে সয়েলের ক্ষেত্রে এসপিটির সাথে অন্যান্য প্রপার্টিগুলা ওইভাবে আসলে ফুললি এস্টাবলিশ না, অথবা কি কেউ যদি কোনো স্টাডি করেও থাকে সেটা কি আসলে নট মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো হেন্স অথবা দেয়ারফর যাই বলো না কেন, ভেন শিয়ার টেস্ট ইজ রিকমেন্ডেড ফর মোর রিলায়েবল ইনফরমেশন। তার মানে হচ্ছে কি ক্লে সয়েলে যেহেতু এসপিটি টেস্ট থেকে ক্লিয়ার অন্যান্য কোরিলেশনগুলো পাওয়া যাচ্ছে না, সেহেতু সেই ধরনের সয়েলের ক্ষেত্রে, ক্লে সয়েলের ক্ষেত্রে কি ভেন শিয়ার টেস্ট রিকমেন্ড করা হয়। ইভেন দো SPT values are not considered as a good measure of the strength of clays, যেটা প্রথম লাইনেই বলা আছে যে যেহেতু রিলেশনগুলা ফুললি এস্টাবলিশ না অথবা ওয়েল অ্যাকসেপ্টেড না। হ্যাঁ, তারপরেও এসপিটি মানে এসপিটির সাথে কিছু রিলেশন আসলে দেওয়া আছে, হ্যাঁ, যেটা থেকে আসলে তুমি চাইলে কিছু আইডিয়া তুমি ডিরাইভ করতে পারো। যেমন ফর এক্সাম্পল, যেমন কিউইউ হচ্ছে কি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কি সয়েল, তাই তো, ইন কিলো নিউটন পার মিটার স্কয়ার। এখানে যেহেতু এগুলো এম্পিরিক্যাল ইকুয়েশন, ইউনিটটা ভালো করে খেয়াল রাখতে হবে যে N60 ভ্যালু কোনটা, ওভারবার্ডেন কারেকশন অ্যাপ্লাই করার আগের স্টেজটা, এই যে এটা। তো এই ভ্যালুটা যদি আমার জানা থাকে, এটাকে যদি আমি 12.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, ওই সয়েলের আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে যাব। ফর হাইলি প্লাস্টিক ক্লেজ, তুমি ধরো ওইখান থেকে সয়েল স্যাম্পল ল্যাব ফিল্ড থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে কি করলাম, ল্যাবে প্লাস্টিসিটি ইন্ডেক্স টেস্ট করলাম, এবং সেটা টেস্ট করে দেখা গেল কি সেটা কত আসছে, 30 চেয়ে বেশি আসছে। তাহলে আমি কি করতে পারবো, নিচের ইকুয়েশনটা ইউজ করতে হবে। এই ইকুয়েশনটা ইউজ করলেও আমি কি করতে পারবো, মোটামুটি ওই সয়েলটার আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ সম্বন্ধে একটা কি পাবো, একটা আইডিয়া পাবো। তার মানে এসপিটি ভ্যালু আমার যদি ধরো যদি সয়েল স্যাম্পল হাইলি ডিস্টার্বড হয়ে যায়, সয়েল স্যাম্পল হারিয়ে যায়, অথবা সাফিসিয়েন্ট সয়েল স্যাম্পল যদি ফিল্ড থেকে কালেক্ট করা না যায়, আমি যদি অনলি এসপিটি ভ্যালুটাও জানি, এসপিটি ভ্যালু থেকেও আমার কি কিছু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ সয়েল প্যারামিটার বের করা সম্ভব, হুইচ ক্যান বি ইউজড ইন দ্য ডিজাইন অফ দ্য ফাউন্ডেশন ইন লেটার স্টেজ। ঠিক আছে, তারপরে আসলে এখানে আরো কিছু কোরিলেশন দেওয়া আছে, কোরিলেশন বিটুইন এসপিটি অ্যান্ড আদার প্যারামিটার্স, যেমন পেনিট্রেশন রেজিস্ট্যান্স অ্যান্ড সয়েল প্রপার্টিজ অন দ্য বেসিস অফ এসপিটি। এটা হচ্ছে এই টেবলটা দেওয়া হচ্ছে কোয়েশনলেস সয়েলের ক্ষেত্রে, এবং এটা বলা হচ্ছে কি এই টেবলটা কি ফেয়ারলি রিলায়েবল, মানে হচ্ছে তুমি এই টেবিলের উপরে রিলাই করতে পারো এবং কি সেটা মোটামুটি ওয়েল অ্যাকসেপ্টেড। যেমন ধরো এন ভ্যালু যদি খুবই কম হয়, 0 থেকে 4, তার মানে আমরা বুঝতেছি কি সয়েলটা কি খুবই সফট, মানে ভেরি লুজ, এবং ভেরি লুজ হলে তার রিলেটিভ ডেন্সিটিও কি হবে, কম হবে, 0 থেকে 15%, এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কি লেস দেন, তাহলে যেহেতু লুজলি প্যাকড, তার মানে কি একটার সাথে আরেকটার যে ফ্রিকশনও তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের ভ্যালুও কি হবে, আলটিমেটলি কমের দিকেই হবে। তারপরে সিমিলারলি যেমন এই যে দেখো এন ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, তার মানে কি হচ্ছে, আস্তে আস্তে সয়েলের কন্ডিশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যেমন ধরো যে 30 থেকে 50 তুমি সয়েল কন্ডিশন ধরে নিতে পারো কি ডেন্স, যদি 50 চেয়ে বেশি হয় তার মানে কি ভেরি ডেন্স, তার মানে রিলেটিভ ডেন্সিটি 85% এর বেশি, এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কি গ্রেটার দেন 42 ডিগ্রি। সিমিলারলি কোয়েসিভ সয়েলের ক্ষেত্রেও কিছু এখানে রিলেশন দেওয়া আছে, যেমন এন ভ্যালুর উপর ধরো এন ভ্যালু যদি 15 থেকে 30 হয়, তার মানে আমি ধরে নিতে পারি কি যে সয়েলটা কি খুবই ভেরি স্টিফ, এবং এটার মোটামুটি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ কিলো নিউটন পার মিটার স্কয়ারে কত আসবে, 200 থেকে 400। তো তুমি মোটামুটি কিন্তু এই টেবিলগুলো ইউজ করলো, এসপিটি ভ্যালু যদি তোমার জানা থাকে, তুমি কি করতে পারো, মোটামুটি কিছু কি ডিজাইন প্যারামিটার কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবা, অথবা তুমি কি করতে পারো, এই রেফারেন্সগুলো ইউজ করে তুমি তোমার কাজে ফার্দার প্রসিড করতে পারবে। সিমিলারলি এখানে এই যে এখানে রেফারেন্সগুলো দেওয়া আছে যে অ্যাকচুয়ালি কোন পেপার অথবা কোন সায়েন্টিফিক ওয়ার্ক থেকে এই রিলেশনগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, আরো কিছু কোরিলেশন বিটুইন সয়েল স্ট্রেংথ প্যারামিটার্স অ্যান্ড এসপিটি ভ্যালু এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এই জিনিসগুলো আরো ফার্দার এক্সপ্লোর করতে পারো। যেমন ফর এক্সাম্পল এখানে ধরো যে এনসি মানে এটা এন ভ্যালু, এখান থেকে তুমি 5 বের করতে পারো। এগুলো হচ্ছে বেসড অন ডিফারেন্ট স্টাডি অথবা ইনভেস্টিগেশন। তবে
এইগুলা ইউজ করার একটা থাম রুল হচ্ছে যে তুমি যখন এই ফর্মুলাটা যখন ইউজ করবা, ইউ শুড রিড দিস পেপার অথবা রিড দিস আর্টিকেল, যে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস অ্যান্ড আন্ডার হোয়াট কন্ডিশন দিস ফর্মুলা ইজ ডেভেলপড অর ফাউন্ড অর ডিরাইভড, অ্যান্ড whether these conditions are similar to your field condition. যদি এটা যদি সিমিলার হয় তোমারটার সাথে ম্যাচ করে, অনলি ইন দ্যাট কেসে তুমি কি করতে পারবে, এটা ইউজ করতে পারবা। ঠিক আছে, মানে তুমি যখন এই ধরনের যখন অন্য জায়গা থেকে একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করবা যেটা কি ওয়েল অ্যাকসেপ্টেড না অথবা কি কোডে নাই, তখন তোমাকে এই রেফারেন্সটা মেনশন করতে হবে যে ঠিক আছে আমি আমার যে কেসটা সেটার জন্য সিমিলার প্রবলেম এই উলফ এই ভদ্রলোক স্টাডি করেছেন এবং উনি এই ফর্মুলাটা পেয়েছেন এবং এটা ওয়েল অ্যাকসেপ্টেড, ওই পেপারটা এটা একটা জার্নালে পাবলিশ হয়েছে, ওয়েল রিকগনাইজ। সো আমরা এই রেফারেন্স থেকে এই ফর্মুলাটা ইউজ করেছি এবং এটা ফর্মুলাটা ইউজ করে আমাদের ক্যালকুলেশনটা করা হয়েছে। ঠিক আছে, তো আমার মনে হয় আজকে আমাদের টাইম মোটামুটি শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ভেন শিয়ার টেস্টটা পড়বো। তো আর স্লাইডগুলো বেসিক্যালি হচ্ছে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দিব আফটার, কারণ নেক্সট ক্লাসে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। এই টপিকটা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে সবগুলো স্লাইড একসাথে দিয়ে দিব। নেক্সট ক্লাস হয়তো এক ঘন্টার ক্লাস নিলে বোধহয় এটা শেষ হয়ে যাবে। স্যার হ্যাঁ স্যার, এই ক্লাসের যে রেকর্ডিংটা আছে না স্যার, এটাও যদি দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। ক্লাসের রেকর্ডিংটা আর হচ্ছে ম্যাটেরিয়ালটা আমি দুইটাই তোমাদেরকে একসাথে দিয়ে দিব। সেক্ষেত্রে তোমরা হচ্ছে রেকর্ডিং এবং ম্যাটেরিয়ালটা একসাথে দেখে তারপরে যদি তোমাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে সেটা আমরা পরবর্তীতে আমরা আবার ডিসকাস করব। ঠিক আছে, তাহলে এটা আজকে অলমোস্ট 4:15 মতো বেজে গেছে। সো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের যদি ছোট করে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো, আমাদের হাতে আরো 3-4 মিনিটের মতো সময় আছে। কারো কোনো কোশ্চেন নাই নাকি? ওকে, মনে হচ্ছে এই মুহূর্তে কোনো কোশ্চেন নাই। সো ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ। নেক্সট উইকেও তোমাদের ক্লাসটা ওই যে 2 সেকশন একই সাথে হবে, বুধবারে 2:30 থেকে। ঠিক আছে, ওই যে সেকশন বিতে মঙ্গলবারের যে ক্লাসটা থাকে বিকেলবেলা ওইটা হবে না, সবার ক্লাস একসাথে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে তোমাদের সিনিয়র ব্যাচের বেশ কয়েকজন স্টুডেন্ট যে আসলে তোমাদের সাথে ক্লাস করছে, তো সিআর যে 3 জন আছো তোমরা একটু ওরা কমিউনিকেট করলে তোমরা ওদেরকে একটু ইনফরমেশনগুলো একটু তোমাদেরকে ডিসেমিনেট করতে হবে আর কি। ঠিক আছে, সো দ্যাট ওদের কাছে সব ইনফরমেশন যায়, কারণ অনেক সময় আমার কাছে সবার মেল অ্যাড্রেস থাকে না অথবা বিভিন্ন সময় বিভিন্ন জনের রেজিস্ট্রেশন করে, এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মিস হয়ে যায় মেলিং লিস্ট থেকে। ঠিক আছে, সিআররা একটু ওদের সাথে একটু কোঅপারেট করবা। ওকে, ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট সি ইউ ইন নেক্সট উইক।